নমস্কার, আমি আশিস ভট্টাচার্য। শুরু করছি আমাদের ফুচকাবাজ পডকাস্টের এক নতুন এপিসোড। আজকের আমাদের সাথে যিনি রয়েছেন তিনি একদিকে মা, একদিকে কবি, একদিকে গায়িকা এবং তার থেকেও বড় আমাদের ভীষণ ভালো বন্ধু এবং মায়ের মতো, এবং আমাদের কাকিমা। তো কাকিমা, তুমি তোমার ব্যাপারে তুমি বলো। সর্বাণী কাকিমা, তুমি বলো। নমস্কার, আমি সর্বাণী দাস। লোকে আমায় কবি বলে ডাকছে এখন। জানি না আমি কতটা কবি হতে পেরেছি, তবে এই ভারতের বুকে একদিন নিজের নাম লিখে রেখে যাব এই আশা নিয়ে আমি কিন্তু লিখে চলেছি। শুধু কবিতা নয়, ছোট গল্প, আলেখ্য, নাটক, নানা রকম জিনিস আমি লিখে থাকি। কবিতা হচ্ছে আমার ভেতরকার অন্তরের স্পর্শ। আমি মেকিয়ে কিছু লিখতে পারি না, যেটা আমি নিজের চোখে দেখি সেটাকেই আমি আমার লেখায়, আমার কলমের ছোঁয়ায় আমি তুলে ধরি। কলম হলো আমার অস্ত্র। প্রত্যেকের একটা অস্ত্র থাকে। আমার নাম সর্বাণী। সর্বাণী মানে দুর্গা। দুর্গা যেমন সব কাজে পারদর্শী, অসুর বধ থেকে মা অন্নপূর্ণা রূপে রান্নাঘরে, আমরা প্রত্যেকটা নারী দুর্গা। আমি নিজেকে দুর্গাই মনে করি এবং আমি সব পারি। রান্না করতে পারি, ভালো না হোক খাওয়া যায়। আমি গান গাইতে পারি, সুরেলা না হোক মনোরঞ্জন করতে পারি। আমি কবিতা বলতে পারি, একদম সতীনাথ মুখোপাধ্যায় বা ইন্দ্রাণী দত্তের মতো না হলেও আমি সর্বাণী দাসের মতো বলতে পারি। আমি রাজীব চট্টোপাধ্যায়ের ছাত্রী। তিনি সব সময় আমাকে সাহস দিয়ে যান যে ঠিক পারবি, তোর জয় হবেই। আমি এই কথাটা মাথায় রেখে সব সময় এগিয়ে চলি। আমার জীবনে অনেক গুরুজন আছেন যারা আশীর্বাদ করে গেছেন। আমার দাদু একজন সাত্ত্বিক ব্রাহ্মণ মানুষ, অমূল্যধন ভট্টাচার্য, যার মানে রক্ত আমার শরীরে বইছে। আমি বলি যে এই লেখা আমার কোত্থেকে এসছে। প্রথম কথা, এটা আমার বংশ থেকে এসছে। আমার দাদু কীর্তন লিখতেন, পালা গান লিখতেন। আমার দাদু এমনি কুঁজো হয়ে হাঁটতেন, কিন্তু যখন হরি সংকীর্তন করতেন সোজা হয়ে দাঁড়িয়ে যেতেন। আমি শুধু আধুনিক গান বা এই হিন্দি গান বা ইংরাজি গান নয়, আমি ভালো কীর্তন গাইতে পারি। আমাদের সংস্কৃতির একটা ধারা মনে করি আমি, যাকে আমি কণ্ঠে ধারণ করি, এবং এটা পেয়েছি আমি আমার বাবার থেকে। আমার বাবা খুব ভালো গান গাইতেন, বড় বড় ওস্তাদের কাছে গান শিখেছেন, এবং শুনেছি বড় অবস্থাতেও তিনি মার খেয়েছেন একটু তান ভুল হলে। তাই সঠিক জিনিস রিপ্রেজেন্ট করার বা নিবেদন করার সিদ্ধান্ত আমার পরিবার থেকে এসছে। পরিবারের কথাই যখন বলছি, অনুশাসন, প্রত্যেক মানুষের একটা অনুশাসনে থাকা উচিত। বিশেষ করে আমরা যখন 18-19 বছর বা 15-16 বছর, তখন তো মানে মনটা প্রজাপতি থাকে, তখন মন চায় উড়ে যেতে। সেই সময় লাগাম দিতে হয়, এবং আমার সেজু কাকা মারা গেছেন, কিন্তু সেই সময়টা আমাদের ধরে রেখেছিলেন। আমি আমার মেজো কাকিমার মতো ছটপটে। আমার মেজো কাকিমা অসুস্থ হলেও কিভাবে যে রোগকে জয় করা যায়, কোনো কিছুকে পাত্তা না দিয়ে বেঁচে থাকার যে মন্ত্র আমি আমার কাকিমার থেকে পাই। আমার মাথার ওপর সবার আশীর্বাদ আছে। তারপর বলি, আমি এখন একজন গৃহবধূ, একটা নতুন পরিবারে এসেছি। পরিবারের সাপোর্ট না পেলে একটা মেয়ের জীবন নির্ভর করে। বলছি এই কথাগুলো একটা মেয়ের, কারণ আজকে আমি সেটুকু কিন্তু আমার শ্বশুরবাড়ির তাদের রুচিবোধের জন্য। আমার হাজব্যান্ড তো আছেই, তিনি আমায় সব সময় সন্তানের মতো করে সব কিছু শেখান। কোথায় আঁকা থেকে শুরু করে, সাঁতার থেকে শুরু করে গান করার কথাও বলেছিলেন। এই যে আমি পড়াশোনা করি, লিখি, তার জন্য কিন্তু সংসারে একটু আধটু ব্যাঘাত ঘটে। সবটা আমি দিতে পারি না, চেষ্টা করলেও পারি না সবটা মেনে নেয়।
আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি মার কথা না বললেই নয়। এই যে আমি চলে আসছি যখন তখন যেখানে সেখানে যাই, এই ফুচকাবাজের আড্ডা শুধু আমার ছেলেরা নয়, আমিও এখানে এসে আড্ডা মারি, মাঝে মাঝে রাতে এসে আমিও এখানে আড্ডা মারি। কারণ এটা একটা রুচিবোধের জায়গা, যেখানে গান বাজনা হয়, ভালো আলোচনা হয়। ফুচকাবাজ আমার ছেলেদের ভালোবাসার জায়গা নয়, আমারও ভালোবাসার জায়গা। আজ আমি পডকাস্টে এসেছি একজন মা হিসেবে, শুধুমাত্র রোহান রোমানের মা নয়, আশিসের কাকিমা, দিদার কাকিমা, কাকির পরে কিন্তু মা শব্দটা আছে। ওরা আমার সন্তান, তাই এটা আমার বড় প্রাপ্তি যে ওরা আমাকে নির্বাচন করেছে, ওরা আমাকে অনেক বড় জায়গা দিয়েছে। আমি জানি না ওদের মান কতটা রাখতে পারবো। এবং এই যে আমার শাশুড়ি মায়ের কথা বললাম, উনি কিন্তু কোনো দিন আপত্তি করেননি। আমি এত লেখালেখি করি, বাড়িতে ঘন্টা দুয়েক লাইভ অনুষ্ঠান করি, একা টানা ফেসবুকে কবিতা বলা, গান গাওয়া, সমস্ত কিছু করি, বাড়ির সাপোর্ট ছাড়া হয় না। একটা সুস্থ নারী সুস্থ সমাজ পায় তখনই, গৃহবধূ বিশেষ করে, যদি তার সুস্থ পরিবার থাকে। আর যিনি নেই, আমার শ্বশুর মশাই, আজ আমার এই প্রাপ্তিতে সব থেকে উনি বেশি খুশি হতেন। আমার বাবা তো খুশি হতেনই, তার মেয়ে কিছু করছে, কিন্তু তার থেকেও বোধহয় বেশি খুশি হতেন শ্বশুর মশাই। এলাকার কেউ জানতে বাকি থাকতো না যে তার বড় বৌমা লেখালেখি করে। শুধু এলাকা নয়, তার পরিচিত আত্মীয় স্বজন কেউ জানতে বাকি থাকতো না, এমনই মানুষ ছিলেন। তাই একজন মেয়ে বা একজন নারী প্রতিষ্ঠা পায় তখনই যদি তার নিজের লোকজন ভালো হয়। শুধু দোষ নয়, দোষ ধরলে কখনো সংসার টিকে থাকে না। দোষগুলোকে বাদ দিয়ে গুণ তাকে তুলে ধরতে হয়। সবার মধ্যে ভালো গুণ আছে, আমার মধ্যে আছে, আমার যারা পুত্রবধূ হবে তাদের মধ্যেও থাকবে। আমি চেষ্টা করব আমি যে পরিবেশ থেকে এসেছি সেই ধারাটাকে বজায় রাখতে। আমি একজন কবি, আমার মুখের কথাটা কিন্তু শুধু কথা হলে চলবে না, কাজে করতে হবে। আমি সব সময় মনে করি আমি যেটা করব বলবো সেটা যেন কাজে করি। আপনি আচরি ধর্ম অপরে শিখায়। আমি যদি নিজেই ঠিক না হই তাহলে অন্যকে কি শিক্ষা দেবো? এবার আসি লেখালেখির কথায়। আমি বছর আড়াই লেখালেখির জগতে এসেছি, 2 বছর আমি ফেসবুক জগতে আছি। 250-র বেশি কবিতা গ্রুপে, ফেসবুকে সাহিত্য গ্রুপে আমি যুক্ত আছি। আমি বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত আছি, প্রয়াসেও কিছু অনুষ্ঠান করেছি। এখানকার মহিলা সমিতির সঙ্গে আমি যুক্ত আছি। আমি রবিচ্ছায়া নাট্যযোগের সঙ্গে যুক্ত আছি, যেটা একটা সমৃদ্ধশীল কালচার গ্রুপ। বিভিন্ন এখন তো ফেসবুক জগতের লাইটটা জ্বলছে না বলে নাকি? হ্যাঁ, আমি বিভিন্ন কালচার গ্রুপের সাথে যুক্ত আছি। সব কিছুই কিন্তু আমার পারিপার্শ্বিক যারা রয়েছে সবাই, তাদের সহায়তায় আজকে আমাকে যে এই জায়গাটা দেয়া হয়েছে, এত সম্মান দেয়া হয়েছে, আমার পাশে যারা আছে তারা না থাকলে আমি পেতাম না। তুই যে আমাকে এই যে এত সুন্দর করে এই সুযোগটা করে দিলি, কজন দেয়? ঠিক আছে, এটা আমাদের সৌভাগ্য কাকিমা, তোমার মতো একজন মানুষকে আমরা পেয়েছি। আর আমি একবার শুধু মাঝখানে একটু আমি কাকিমাকে থামিয়ে বললাম, কাকিমা মাঝখানে রোহানের মা বললো, যেটা আমাদের 3rd এপিসোডে যে ছিল হেক্কারদের এপিসোড, কাকিমা হচ্ছে সেই হেক্কারদের মা, রাজরুদ্রর মা। তো এটা জাস্ট আমি রেফারেন্সের জন্য জানিয়ে রাখলাম, দেখবেন 3rd এপিসোড ভালো লাগবে। মজাদার এপিসোড, ভীষণ মজাদার এপিসোড। এবং আমি উপভোগ করেছি আমার ছেলেদের যে 3rd এপিসোডটা হয়েছে, আমি ভীষণ এনজয় করেছি। মানে মন খুলে প্রাণ খুলে কথা বলেছে। ব্যক্তিত্ব এমনই হওয়া উচিত যে কোনো কিছু লুকিয়ে চুরিয়ে নয়, কেউ দেখবে, কেউ জানবে। ও বাবাকে পাঠিয়েছে, মাকে পাঠিয়েছে, ওরা কাকাদের পাঠিয়েছে, পিসিদের পাঠিয়েছে, সবাইকে পাঠিয়েছে, এবং সত্যি কথাগুলোই পাঠিয়েছে। আমার এটাই সার্থকতা যে মিথ্যের জগতে আমার ছেলেদের আমি ঠেলে দিইনি, বা একটা অন্ধকার জগৎ আমি দিইনি। আমার ছেলেরা সব কাজে আছে। রাত বিরেতে কারোর হসপিটালে দরকার হলে আমার ছেলেদের পাবে। কেউ খেতে পাচ্ছে না, একটু দুস্থ মানুষ হলে নিজের খাবারটা দিয়ে দেওয়ার মতো মানসিকতা তৈরি করেছি। এটা কিন্তু আমার বড় পাওয়া। আর আমার ছেলে যাদের সঙ্গে মেশে, মানসিকতার মিল আছে বলেই তোদের সাথে মেশে। একই গোত্র না হলে কেউ কাউকে বন্ধু হতে পারে না। এবার আসি লেখার কথায়। আমি কিন্তু আন্তর্জাতিক মানের কবি আমাকে বলা হয়। আমি
বাংলাদেশে ভীষণ পরিচিতি একটা মুখ। আপু, আপুমণি, আপা, যে নামেই ডাকুক, বাংলাদেশে আমার একটা পরিচিতি আছে। সর্বাণী দাস একজন বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী। প্রচুর প্রচুর মানে কি বলবো, ওদের থেকে আমি অভিবাদন পাই। বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশ নিয়ে, তারা কিন্তু আমার সঙ্গে অনেকেই দুঃখ করেছেন, নাম বলবো না, বলা যায় না, কারণ তাদের জন্য তো আর ওই রাজনৈতিক পরিবেশের জন্য তো আর মানসিক বন্ধন নষ্ট হয়ে যেতে পারে না। তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে, মানসিক বন্ধন আছে। কারণ ভারতের সৈনিকরা বাংলাদেশের মাতৃভাষা দিবসে যে মাতৃভাষা জয় হয়েছিল, তাতে কিন্তু ভারতের নাম স্বর্ণাক্ষরে লেখা। এটা বাংলাদেশিরা স্বীকার করে, মনে মনেও তো স্বীকার করে। আর আমি ভাবি এই যে বাংলা ভাষাকে যারা অস্বীকার করে, বাংলাদেশি অনেকেই বাংলা ভাষাকে অস্বীকার করে আরবি ভাষাকে বা উর্দু ভাষাকে স্বীকৃতি দিতে চাইছে। আমার সাথে একজনের কথা হয়েছিল, তাকে আমি বলেছিলাম, তুই কি চিন্তাটাও করিস আরবি ভাষায় না বাংলা ভাষায়? সে বলেছিল, মা আমি চিন্তা করি বাংলা ভাষায়, বাংলা আমার মাতৃভাষা। অমর অমর পালের আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। বাংলা আমার মাতৃভূমি, বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার মা। মা, মা একটা বড় শব্দ। যে মা আমায় গর্ভে ধারণ করেছেন, তার কাছে আমি চিরকৃতজ্ঞ। আজ আমার মধ্যে যেটুখানি নমনীয়তা আছে, যেটুখানি ভদ্রতা আছে, যেটুখানি মায়া আছে, সবটা আমার মায়ের থেকে পাওয়া। মায়ের নাড়ি ছিঁড়ে তবে আমি এই ধরনীতে বাস করেছি। আমার বাবা এবং মা আমার কাছে ঈশ্বর। ঈশ্বরকে তো আমরা চোখে দেখিনি। আমার দাদু ঠাকুমা, আমার বাবা মা, এরা আমার কাছে ঈশ্বর। আমার দাদুকে আমি গুরু মানি, কারণ আমার বাবার গুরু উনি ছিলেন। তখন ভাবতাম বোধহয় এভাবেই গুরু হয়, কিন্তু না, গুরু যাকে স্মরণ মানে দীক্ষা নেওয়া হয়, বীজ মন্ত্র কানে দেওয়া হয়, দীক্ষা মন্ত্র দেওয়া হয়, তিনি গুরু হন। কিন্তু আমার ছোট্ট মনে আমার গুরু আমার দাদু। মা, মা আমায় প্রতি মুহূর্তে শিখিয়ে যায় যে এটা করতে নেই, ওটা করতে নেই। আমি একটু হিংসিতে হলেও আমার দাদাদের কোনো দিন দেখিনি হিংসে করতে। নিজেদের সবটা দিয়ে তারা আমাকে বড় করেছে। আমার 3 দাদার অবদান আমার জীবনে প্রচুর। আমার কাকাদের অবদান, কাকিমাদের অবদান। আমার মেজো কাকিমার থেকে আমি শিখেছি লড়াই করেও বাঁচা যায়। মৃত্যু কাছে আসলেও তাকে দূরে ঠেলে দেয়া যায় যদি ঈশ্বর পাশে থাকে। আমার দাদা, আমার মেজো কাকিমা, আমার বাবা, 4 জনে যেভাবে মৃত্যুকে ছুঁয়ে আবার ফিরে এসছে, তার থেকে এটা প্রমাণ পেয়েছি যে ঈশ্বর সত্যিই আছে। কারণ কর্মই হচ্ছে বড় ধর্ম। কর্ম ছাড়া আর কোনো শক্তি নেই। আর একটা কথা, পজিটিভিটি থাকতে হবে। এই যে আমার চিন্তা ভাবনা, আমি যদি নেগেটিভ চিন্তা ভাবনা করি, তাহলে আমি কিচ্ছু করতে পারবো না। আমার সৃষ্টি থেমে যাবে, আমার বেঁচে থাকা নষ্ট হয়ে যাবে, আমাকে অবসাদ গ্রাস করবে। তাই পজিটিভনেস থাকা অবশ্যই দরকার। কারণ ভালো করতে না পারি, কারণ মন্দ করব না, সব সময় সবাইকে উৎসাহ দেবো। আমি এটাই খুব বিশ্বাসী। লোকে বলে অতি প্রশংসা করলাম, তার কি ক্ষতি করলাম? যদি আমার অতি প্রশংসা শুনে সে একটু সাহস পায়, সে একটু কাজে এগিয়ে যেতে একটা পা বাড়ায়, আমার ক্ষতি কি? আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, বরং আমার মন থেকে আমি শান্তি কিনতে এসেছি। কিন্তু এই পৃথিবীতে জন্ম আমার শান্তি কিনতে, সুখ কিনতে নয়। সুখ হচ্ছে সময়ের, সুখ আসবে যাবে। কোনো সময় আমার হাতে পয়সা নেই, হয়তো আমার পেটের খাবারটা সেই মুহূর্তে জোগাড় হচ্ছে না, দুঃখ আছে সেটা। কিন্তু শান্তি হচ্ছে আমার সঙ্গে যে রয়েছে সে ভালো করে কথা বলছে। শান্তি আমরা অনেক রাজপ্রাসাদেও কিন্তু অনেক অশান্তি দেখি, আবার অনেক ফুটপাতবাসীকেও শান্তিতে থাকতে দেখি। তাই অর্থ দিয়ে সুখ কেনা গেলেও শান্তি কেনা যায় না।
আর আমরা প্রত্যেক মানুষ কিন্তু শান্তি কিনতে এসেছি, আমি কিনতে এসেছি। আমার জন্য যদি কারোর ভালো হয় সেটা আমার সবচেয়ে বড় পাওয়া। ক টাকা পেলাম, ক টাকা আমার ব্যাংকে রইল, তো তেরি কোনো দরকার নেই। আমি একজন মানে বোবার মুখে যদি একটা স্বর ফোটাতে পারি, শব্দ উচ্চারণ করতে পারি, তবে কিন্তু আমি সেদিকে উইনার, আমি নিজেকে বিজয়ী মনে করি। কারণ আমি সেটাই আমার ঈশ্বর সেবা। আমি কিন্তু এগুলো খুব মেনে চলি। আর লেখা আমি প্রচুর লিখেছি, প্রচুর। আমার এক্ষুনি যদি কেউ বলে যে তুমি কতগুলো লেখা জমা করে দিতে পারবে, তোমার আমি এই মুহূর্তে বসে, এইখানে বসে 1000-এর বেশি কবিতা আমি এখানে এক্ষুনি দিতে পারবো, জাস্ট ট্রান্সফার করতে যেটুখানি সময় লাগবে। কলকাতা বইমেলায় আমার 4টে বই প্রকাশ পাচ্ছে, এবং এই 2025-এ আমার আরও বই প্রকাশ পাবে। এবং সবথেকে বড় কথা, ঈশ্বর বই প্রকাশ কিন্তু 1 টাকার ব্যাপার নয়, অনেক টাকার ব্যাপার। এবং সেখানেও আমি একটা ঈশ্বরের আশীর্বাদ হিসেবে একজনকে পেয়েছি। আজ আমার সব কিছু, লেখা থেকে শুরু করে, আমি একটু আঁকি, একটু গান করি, সব কিছুতেই আমার হাজবেন্ড, স্বামী জয়ন্ত দাসের কৃতিত্ব না অস্বীকার করতেই পারবো না। স্বামী যদি বাবার রূপ হয়, তাহলে সেই মেয়ের কপালে একটু হলেও সুখ থাকে, শান্তি থাকে। একদম সন্তানের মতো যত্ন করে আমায় রাখে। কি খাবো কি খাবো না, মাঝে মাঝে আমার খুব বিরক্ত লাগে। আমি বলি, তুমি আমার বাবা নয়, এত শাসন ভালো লাগে না। এই টাইমে ওষুধ খেলাম কিনা, ইনসুলিন নিলাম কিনা, ভীষণ বিরক্ত লাগে। কিন্তু এটা উপলব্ধি করি যখন অন্য মেয়েদের কাছে শুনি যে তাদের বরেরা খোঁজই নেয় না তারা খেয়েছে কি খায়নি, তখন আমার মনে হয় আমি অনেক ভাগ্যবতী যে আমি এই জিনিসটা পেয়েছি। সবার ভাগ্যে জোটে না। আজ আমি এমনি এমনি এগিয়ে যাচ্ছি না, আমার পিছনে যারা রয়েছে তারা আমার একটা মানে শক্তি হয়ে কাজ করছে। আমি মনে করি একটা পজিটিভ শক্তি আমাদের চারপাশে ঘিরে থাকে, যার জন্য আমরা এগিয়ে যেতে পারি। পজিটিভ কথা বলতে হয়। আমার ছোট ছেলে একদিন আমাকে বলেছিল একটা ছোট্ট ঘটনা, 2-3 দিন আগে, যে মা তুমি একটা গ্লাসে জল রাখবে, তার মধ্যে কয়েকটা চাল দেবে, 3টে গ্লাস রাখবে, একটাকে বলবে তার ভালো ভালো কথা তার কাছে গিয়ে বলবে, একটার কাছে গিয়ে শুধু মন্দ কথা বলবে, আর একটার কাছে কিচ্ছু বলবে না। তুমি দেখবে যে গাছটায় ভালো কথা বলেছিলে সেই জলটা ভালো আছে। এই যে শক্তি, পজিটিভ শক্তি একটা কাজ করে, সেটা কিন্তু মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যায়। আমার লেখার ক্ষেত্রে আমার প্রচুর প্রশংসা করেছে এমন প্রচুর ব্যক্তি আছে। সুশান্ত দাস স্যার, যার কারণে আজ আমার অনেক প্রাপ্তি। আজ আমার বইমেলায় যে বই প্রকাশ হচ্ছে, আজ আমি যে নিজে, আমাকে উনি এমন একটা জায়গা দিয়েছেন, উনি আমার কাছে ঈশ্বর। মোহাম্মদ রফিক, যাকে আমি একবার চোখে দেখেছি, যিনি রবীন্দ্রভারতী জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কমিটির সাথে যুক্ত, এবং আমাকে বিভিন্ন সময়ে আমন্ত্রণ জানিয়ে, লেখার সাহস দিয়ে কত জায়গায় আমাকে উঁচুতে তুলে ধরেছেন। একজন মুসলিম হয়ে তার হিন্দু ধর্ম সম্পর্কে এত জ্ঞান, আমি অবাক হয়ে যাই। একমাত্র আমি ওই দাদার সঙ্গেই লাউড স্পিকারে দিয়ে অনেকক্ষণ কথা বলি। বন্ধু কিন্তু অনেকটা জায়গা জুড়ে থাকে। বন্ধুকে বাদ দিলে জীবনের অনেকটা অসম্পূর্ণ থেকে যায়। আজ আমার এগিয়ে যাওয়ার জন্য আমার বন্ধুদের অনেক অবদান। ছোট থেকে আমরা 5 বন্ধুর একটা গ্রুপ আছি। তারা ছাড়াও আমার জীবনে যেসব বন্ধুরা, আমার 5 বন্ধু, এক বন্ধু করোনায় মারা গেছে, একটু বলি, শুভ্রা, সৌমিলি, সোমা, সুমিতা আজ নেই। আমি এরকম বন্ধু, পিওর ফ্রেন্ড কোথাও পাবো না। এখন আমাদের 33 বছরের বন্ধুত্ব। আমি চিরটা কাল ওদের বিরক্ত করে এসেছি, ওরা ভীষণ শান্ত। আমার লেখাপড়ার এগিয়ে যাওয়ার জন্য যারা সাহায্য করেছে,
বাংলা স্কুলের কল্যাণবাবু স্যারের মেয়ে অর্পিতা দাশগুপ্ত। আমি অর্পিতার বাড়ি গিয়ে শনি রবিবার করে দুপুরে অঙ্ক করতাম, কারণ সেই সময় আমার অঙ্কের টিচার ছিল না, বা স্যারকে আমি অদ্ভুত রূপে দেখেছিলাম। ওনার সামনে একটা অঙ্ক বললে শুধু কানে শুনতেন, মুখে বলে দিতেন, এমনই গুণী মানুষ ছিলেন। অর্পিতা আমায় অনেক সাহায্য করেছে নমিতা সাহু প্রচুর পরিমাণে। অধ্যাবসায় ওর সঙ্গে পড়তে বসলে প্রচুর সময় আমার পড়া হয়ে যেত। আর নইলে আমি এমনি খুব অস্থির চঞ্চল, কিন্তু আমাকে বসিয়ে ও কাজ করছে, আমাকেও করতে হবে, সেই জন্য আমিও পড়তাম। ইন্দিরা দে, ওর অবদানও আমি অস্বীকার করতে পারি না। তাই বন্ধু প্রিয়রঞ্জন, ভালো বন্ধু, এখনও যোগাযোগ আছে। বন্ধু লাইফ আমি খুব এনজয় করেছি, এবং আমার আরও অনেক বন্ধু আছে যারা আমার কাছে বিশেষভাবে লাকি, যাদের সংস্পর্শে থেকে আমি এগিয়ে যাই। এমন অনেকেই আছে, তাই তাদের নাম আর আলাদা করে করলাম না। তারা আমার কাছে খুব স্পেশাল। বাড়ির লোক তো বললাম, সব সময় সাহায্য করা, টপিক দেয়া। এই যে আমার ছেলেরা কিন্তু প্রচুর টপিক দেয়, একটা কথা বলে কানের পোকা বার করে দেয়, এবং আমাকে সেইগুলো ভাবায়, এবং আমি সেগুলো নিয়ে লেখার চেষ্টা করি। বিভিন্ন গল্প। ফোন দেখা মানেই কিন্তু খারাপ জিনিস দেখা নয়। সব ছেলেরা কিন্তু ফোনে জুয়া খেলে না, সব ছেলেমেয়েরা ফোনে নোংরা ভিডিও দেখে না। আমার ছেলেরা দেখে না। আমার ছেলেরা লাউড স্পিকারে দিয়ে মাকে বিরক্ত করার মতো করে সাউন্ড দিয়ে যত গল্প থেকে শুরু করে কত কিছু শোনে, এবং তাতে আমার জ্ঞান বাড়ে একদম। মানে সেই সময় হয়তো আমি লিখছি, বিরক্ত হই, কিন্তু সেই কথাগুলো, ওরা ভূতের ভিডিও দেখতে ভীষণ ভালোবাসে, আমার প্রচুর উপকার করে। একটা ভূতের গল্প লিখেছিলাম আমি, এসব আমার ছেলেদের ফল। তাই ছোট বড় ছেলেদের বলছি না, আমার সকল সাথীদের বলছি, তোদেরও বলছি, প্রত্যেকের কাছে আমি কিছু না কিছু শিখছি। আমি সবার কাছে ঋণী, প্রত্যেকে প্রতি মুহূর্তে অনেক কিছু শেখায়। এবার অন্য কিছু জিজ্ঞাসা করো। কাকিমা, তুমি একখানা, মানে আমি একটা শুনেছিলাম, তুমি কিছু একটা লিখেছিলে, আমি অতটা জানি না, 27টা দেশে। হ্যাঁ, ওইটা একটু বলো প্লিজ। আমি একটি বিদেশি ম্যাগাজিনে লেখালেখি করি, ওয়েলিংটন জার্নাল, যেটা নেদারল্যান্ড থেকে প্রকাশিত হয়। সেখানে আমি আমার 2024-এই দুটো বাংলা কবিতা এবং একটি ইংলিশ কবিতা প্রকাশিত হয়েছিল। ইংরাজিতে কবিতাটা যেটা লিখেছিলাম সেটা হচ্ছে, গাছেরও প্রাণ আছে, এবং এই যে গাছ কেটে ফেলায় আমরা যে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি তার উপরে। এবং সেটা যেদিন প্রকাশ পায় সেই দিনই 27টা দেশ সংগ্রহ করেছিল, এবং মানে এটা আমাকে সেইখানকার কমিটি থেকে জানানো হয় যে আপনার লেখাটা 27টা দেশ সংগ্রহ করেছে। শুধু নেদারল্যান্ডে নয়, আমি বাংলাদেশে তো প্রচুর লিখেছি। আমার বলেছি কিনা মনে নেই, বাংলাদেশে 21শে বইমেলায়, আন্তর্জাতিক বইমেলায় গত বছর আমার একটি যৌথ কাব্যগ্রন্থ বাংলাদেশের কবি সাহিত্যিকদের সঙ্গে প্রকাশ পায়। নদীর ঘাটে সূর্যোদয়, স্বপ্নের অনুভূতি প্রকাশন, সম্পাদক শেখ তামিম বিল্লাহ, তার প্রকাশনায় আমি, এবং পুরো বইটার প্রুফ রিডিং করেছিলাম, যার ফলে আমি বইটা বাংলাদেশ থেকে যখন প্রকাশ পায় এবং প্রচুর বিক্রি হয়েছিল শুনেছিলাম। বাংলাদেশের প্রচুর গ্রুপের সাথে আমি যুক্ত, সেখানে লেখালেখি করি, সেখানে লাইভ অনুষ্ঠান করি ঘন্টার পর ঘন্টা। বাংলাদেশি এবং ইংল্যান্ড, লন্ডনে, নিউজিল্যান্ডে, কানাডায় বিভিন্ন গ্রুপ আছে প্রবাসী বাঙালি যারা, তারা বিভিন্ন রকম লাইভ অনুষ্ঠান করেন, গান করেন। তেমন আমি বিভিন্ন সংস্থার সাথে যুক্ত আছি, যেগুলো আমি লাইভ করি, তাদের পেজ থেকে শেয়ার হয়। আছে আমি প্রচুর পুরস্কার পেয়েছি এই 2 বছরে। 23 এবং 24 আমাকে ঢেলে উজাড় করে দিয়েছে। আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। আমার বাড়িতে গেলে মেমেন্টো ভর্তি, মেডেল তো আছেই, প্রচুর মেমেন্টো। আমি মাতৃভাষা দিবসে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই একটা সম্মান পেয়েছি, 23-এ পেয়েছি, 24-এ পেয়েছি। বঙ্গনারী, বঙ্গবধূ, আমরা বর্ষ শেষে আমি কিছু সামাজিক কাজ করে থাকি। শুধুমাত্র গৃহবধূ নয়, গৃহবধূ ছাড়াও যে আমি সোশ্যাল ওয়ার্ক করে থাকি, এই যে অনুষ্ঠানে গিয়ে থাকি, লেখালেখি করি, সব কিছু 10 হাতে সামলাই বলে আমাকে বঙ্গবধূ, বঙ্গনারী, বর্ষসেরা বঙ্গনারী পুরস্কারে পুরস্কৃত করা হয় বিভিন্ন, এবং পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ থেকে করা হয়, স্বজন থেকে করা হয়, সাহিত্য লোক পত্রিকা থেকে করা হয়। আমি অ্যাঙ্কারিং করি এবং সেখান থেকে প্রচুর পরিমাণে বই পুরস্কার পাই। রিসেন্ট একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, বঙ্গ সাহিত্য পত্রিকার অনুষ্ঠান। এই কেন বললাম, আমরা সাধারণত মেমেন্টো পাই, সবাই যে মেমেন্টো দেখে বিভিন্ন সিল টাইপের সেরকম, কিন্তু বঙ্গ সাহিত্য পত্রিকা থেকে একদম কাঠের তৈরি একটা গরুর গাড়ি, একটা ওয়াল হ্যাঙ্গিংয়ের মধ্যে ভীষণ সুন্দর। এবং আমি 10 জন কবি, 5-6 হাজার কবির মধ্যে 10 জন কবি এবারে বর্ষসেরা অনুকবিতায় নির্বাচিত হয়েছিল, আমি তার মধ্যে ছিলাম। এই যে বললাম নির্বাচিত হয়েছিলাম, মনে পড়ে গেল, আমি বিভিন্ন কবিতা লেখা কম্পিটিশানে অংশগ্রহণ করি, বিভিন্ন কাব্য সাহিত্য যে কবি সম্মেলন হয় সেখানে, এবং সেখানে সেরা 10-এর মধ্যে, সেরা 5-এর মধ্যে আমার নাম থাকে। কখনো প্রথম, কখনো দ্বিতীয় পুরস্কার আমি পেয়েছি। হচ্ছে তো, হ্যাঁ। আর শুধু তাই নয়, অনুষ্ঠানে সঞ্চালনা করতে গিয়ে আমাকে গান গাওয়ার অনুরোধ করা হয়। বিভিন্নভাবে আমি নিজেকে যতভাবে মেলে ধরা যায় সুস্থ সমাজ গড়ে তুলতে আমি চেষ্টা করি। তুমি এমনি বাংলাদেশ গেছো কখনো? বাংলাদেশ আমার যাওয়া হয়নি। সত্যি কথা বলতে, আমি যেহেতু বাংলাদেশের প্রচুর গ্রুপের সাথে যুক্ত আছি, আমার কিন্তু প্রচুর ইনভাইট আসে। যেমন বইমেলাতে, ঢাকায় বইমেলা হয়, তারপর কচি কাঁচা মিলনায়তন, আরও সব আছে আর কি, যেখানে সাহিত্য সম্মিলন হয়, সেখানে আমার কিন্তু নমিনেশন হয় বর্ষসেরা কবি বা সঞ্চালিকা বা বাচিক শিল্পী হিসেবে আমি আমন্ত্রিত হয়েছি। দুঃখের বিষয়, আমি সেখানে যেতে পারিনি, আমার পাসপোর্ট ভিসা করানো হয়নি, তাই আমার যাওয়া হয়নি। এবং সেখান থেকে আমি দেখেছি আমি কি কি গিফট মিস করেছি। অনেক সময় মানে সাজিয়ে দেওয়া হয় বর্ষসেরা নারীদের শাড়ি, কি সুন্দর শাড়ি, আমার খুব লোভ হয়েছিল। যাই হোক, আমার কপালে নেই। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার, স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি, ধন্য গো, ধন্য হয়েছি, ধন্য গো। হ্যাঁ, সত্যি ধন্য হয়েছি। আমি একজন ভারতবাসী হিসেবে অহংকার বোধ করি। আমার মধ্যে সাম্য আছে, মৈত্রী আছে, আমি মানিয়ে নিতে পারি, আমরা সবাইকে নিয়ে চলতে পারি। আমাদের দেশে কিন্তু হিন্দু মুসলিম বলে কোনো পার্থক্য নেই, আমরা সবাই এক। সেই জন্য ভারত কিন্তু বিশ্বের দরবারে 1 নম্বর। কিসে কমতি? পরমাণু শক্তিতে আমরা এগিয়ে, আমরা শিক্ষায় এগিয়ে, আমরা অর্থনীতিতে এগিয়ে, আরও অনেক কিছুতে এগিয়ে, বলা আমরা সবাই জানি। তাই বাংলাদেশিরাও কিন্তু যারা বোঝে তারা আমাদের যথেষ্ট রেসপেক্ট করে, সম্মান দেয়। আমিও তাদের সম্মান দিয়ে আজ এই কথাগুলোই বললাম। কাকিমা, মোটামুটি জীবনের এই বয়সে এসে অনেকগুলো ফেজই পেরিয়েছো, মানে কখনো মা, কখনো মেয়ে, কখনো বন্ধু, নানা ফেজ। আমি মানে মানে আমার প্রশ্ন হচ্ছে, যদি তুমি একটা দুটো বা মানে আমার মেন প্রশ্ন থাকবে বেস্ট ফেজ কোনটা যদি বলো, বা সেভাবে যদি বেস্ট না বলো, 2-একটা ফেজ যেটা তোমার কাছে ভীষণ স্পেশাল। প্রথম কথা, আমার বেস্ট ফ্রেশ হচ্ছে আমি যে মুহূর্তে বেঁচে আছি, বর্তমান। অতীত থেকে সঞ্চয় করেছি, বর্তমানে বাঁচছি,
ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। ভবিষ্যৎ কেউ দেখে না, দেখেনি। যে মুহূর্তে আমি বেঁচে আছি সেটা যখনই আমি আগামী দিনে যাব তখনই সেটা আমার বর্তমান হয়ে যাবে। তাই আমি বর্তমানকে এনজয় করতে চাই সব রকমভাবে। আমি একজন কবি, আমি একজন ষোড়শী মনের কবি। কখনো আমি প্রেমিকা, কৃষ্ণের রাধা, আমি অবশ্যই কৃষ্ণের রাধা। কখনো মীরা হয়ে সাধক সাধনা করছি, কখনো রাধা হয়ে কলঙ্ক বয়ে নিচ্ছি। আমি দুর্গার উমা, স্বামীর জন্য আমি কালী কালী হতেও রাজি আছি। আমার এই ধারণাও আমি আমার মনে রাখি। তাই বর্তমান যে পরিস্থিতিতে আছি, নারী যখন আমি আজ নারীর অন্যায় দেখে গর্জে উঠব, কলম ধরবো, কারণ আমার কলম অস্ত্র, কলমের আঁচড়ে আমি আঘাত করব। প্রতিটা নারীর মনে, প্রতিটা মানুষের মনে আমি প্রতিবাদ গেঁথে দেবো। আমি একজন নারী, একজন কবি। আমি মনে করলে আমি সব পারি, পারবই। এই কথাটা আমার কাছে বিশেষভাবে গুরুত্ব। তুই কি বলছিলিস আমি ভুলে গেছি, কি প্রসঙ্গে বলছিলাম। হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড আমি যেগুলো পেরিয়ে এসেছি। আমি প্রচুরবার প্রেমে পড়েছি, প্রচুরবার। আমার মতো প্রেমে কেউ পড়েনি। প্রথম প্রেম ব্রুসলি, ক্যারাটে। দ্বিতীয় প্রেম মারাদোনা। একদম 10 নম্বর জার্সিটাই হচ্ছে প্রেমের কারণ। তৃতীয় মেসি, সচিন তেন্ডুলকার। কাকে বলবো, এখনকার প্লেয়াররা কি খেলে, তারা খেলে গেছে। কপিল দেব, একদম। ওয়াসিম আকরম, রাহুলপিন্ডি এক্সপ্রেস। আমার ব্যাটসম্যানদের থেকে বোলারদের বেশি পছন্দ। আমি রাত জেগে খেলা দেখি। আমার বাড়ি, আমি মোহনবাগান সাপোর্টার। মোহনবাগানের জন্য আমি মনে করি আমি যদি বসি মোহনবাগান একটা গোল দেবে, এতটাই নিজেকে সেই জায়গা, এত মোহনবাগান প্রেমী আমি। এবং অনেকে বলে যে আমি নাকি বললে মোহনবাগান জিতবে, যদিও হয় না, তবু আমি বলে তো দিই, জিতলে তো আমার ভালোই। আমি আর্জেন্টিনার সাপোর্টার। আমার বাড়ির সবাই ব্রাজিলের সাপোর্টার। এমনও হয়েছে যে বছর আর্জেন্টিনা জিতলো, সারা বাড়ির লোক মুখ চুন। আমি রাত 4টের সময় চিৎকার করছি, আর্জেন্টিনা মেসি গোল দিচ্ছে। এমন দিনও গেছে। রাত জেগে খেলা দেখা এটা আমার নেশা। সিনেমা দেখি না, সিরিয়াল দেখি না। ওই শাশুড়ি বউয়ের ঝগড়া আর কুটকচালি আমার একদম ভালো লাগে না। আমি পরনিন্দায় একদম পছন্দ করি না। আমার ছেলেরা যা যা শিখেছে, আমি ওই গ্রুপে যখন শেখাতে নিয়ে যেতাম, আমি তাতে ভর্তি হয়ে গেছি। কারণ ওই মায়েরা একসাথে বসে নানা রকম, হয় শাশুড়ির নিন্দে, নয় মায়ের নিন্দে, বোনের ননদের নিন্দে। আরে মশাই, আমার যদি সেই সমস্যা না থাকে, সে সমস্যা মাথায় ঢুকে যাবে। নিকুচি করেছে, তার থেকে আমার আঁকা শিখলে ভালো লাগবে। আমি সেই পন্থায় বিশ্বাসী। 1 মিনিটও আমি অন্যের কথা ভেবে সময় নষ্ট করব না। আমার সময় খুব দুর্মূল্য। ঈশ্বর আমাকে যেটুখানি বাঁচার সময় দিয়েছেন, সেইটুখানি আমি ভীষণভাবে বাঁচব। বন্দে মাতারাম উচ্চারণ হচ্ছে পাশে, গায়ে শিহরণ জাগছে। সে যে উদ্দেশ্যেই যে যেখানেই করুক, বন্দে মাতারাম আমাদের স্বাধীনতার মন্ত্র। কানে আসলেই শিহরণ জাগে। এই মন্ত্রের উচ্চারণ হয়তো অনেকে না বুঝে করে, অনেকে বুঝে করে। আমি তো বুঝি। আমার দেশের বীরেরা এই মন্ত্র উচ্চারণ করতে কত কি করেছে, এই শুধু দেশটাকে বাঁচানোর জন্য। তাই যখন কানে শুনলাম, শিহরণ জাগলো, সেই স্মৃতি তো স্মরণ করতেই হবে। কাকিমা বললো বলে যে কাকিমা অন্যের কথা ভাবে না। কাকিমার সাথে আমার আলাপ মাস 3-4 হবে হয়তো। তার বাড়ি প্রথমবার গেছি এবং তার সাথে কথা বলবো বলেই গেছি। 1 থেকে 1.5 ঘন্টা ধরে আমার প্রবলেম শুনলো এবং খিচুড়ি কাকিমা আমার জন্য খাবার পাঠিয়েছিল। তো কাকিমা ওরকম খিচুড়ি মারাত্মক হয়েছিল। কাকিমা দুর্ধর্ষ খিচুড়ি করে, কাকিমার রান্নার হাত খুব ভালো। এবং কাকিমা ওরকম বললো বলেই আমার বলা, কাকিমা
মানে আমি তো জাস্ট একজন সাধারণ ফুচকাওয়ালা, আমি নতুন জাস্ট মানে আমার সাথে কাকিমার দেখা হয়েছে, তো সেই একটা ছেলেকে প্রথমবার দেখে জাস্ট প্রবলেম শেয়ার করবো, এক দেড় ঘন্টা সময় দেয় এরকম একটা মানুষের, কারণ যারা ক্রিয়েটিভ মানুষ তাদের কাছে সময়ের কতটা মূল্য আমি বুঝি, কারণ আমিও মনে করি 1 সেকেন্ড কাকে দিচ্ছি আমার কাছে খুব ম্যাটার করে। তো সেইখানে সেই মানুষটা আমাকে অতটা সময় দেওয়া, এবং আমি প্রতিদিন খোঁজ নেয়া যে ঠিক আছি কি না, তো এগুলো আমার সারা জীবন মনে থাকবে। তা আমি এই জন্যই কাকিমা একটু অপোজ করে আমি কথাগুলো বললাম, না হলে আমার কখনো বলা হতো না। এগুলো আমার সারা জীবন মনে থাকবে। একটা বলি একটা কথা, এই যে তোর সঙ্গে যে আমি 1-1.5 ঘন্টা গল্প করেছিলাম বা কথা বলেছিলাম, তাহলে আমি কিন্তু ভালো কাউন্সিলিং করতে পারি। হ্যাঁ, 1 নম্বর, এটা আমার বন্ধুরাও বলে এবং অনেকেই বলে। 2 নম্বর হচ্ছে, আমার মনে হয়েছে আমি কথা বললে যদি তোর ভালো হয়, আমি মা, আমি আমার এইটুখানি সময় দিতে পারবো না আমার সন্তানকে ভালো রাখতে, তাই না? আমার ছেলেরা তাকে দাদা বলে, সেটা প্রথম আলাপ। হ্যাঁ হোক প্রথম আলাপ, তুই হোক তোর প্রথম আলাপ। আমার ছেলেরা কিন্তু কান পাকিয়ে দেয় আশিস দার, মনিকা দা, দিদি দিদি করে। অতএব কতটা তখন পরিচিতি ছিল সেটা কথা নয়, কিন্তু তোদের আমি সন্তান মানতাম, তাই তোদের সমস্যা আমারও সমস্যা ছিল। সময় কিন্তু খুব কম আমাদের হাতে। শোন, আমাদের স্যার বলেন 100 বছর বাঁচতে হবে, আমি 100 বছর, স্যার বলেন 100 বছর বাঁচবো। আমার কিন্তু এত বাঁচার ইচ্ছে ছিল না, এই রিসেন্ট আমার খুব বাঁচার ইচ্ছে হয়েছে। সত্যি বলছি, এই গত 2-3 দিন সুশান্ত স্যারের সঙ্গে কথা বলে, ওনার কাজকর্মের সঙ্গী হয়ে, এই যে আমার একটা বাঁচার ইচ্ছা, যে কিছু করব, ভালো করব, মানুষের পাশে থাকব, এই জন্য বাঁচতে হবে। আমি যদি না বাঁচি, যদি আমি সবসময় রোগে আচ্ছন্ন হয়ে থাকি, রুগ্ন হয়ে থাকি, তাহলে আমি করব কি করে? তাই বাঁচতে হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা, আমাকে তুমি বাঁচিয়ে রাখো, আমি কিছু করে যেতে চাই। একদম তোকেও। আর কাকিমা তুমি এমনি বছরের পর বছর মানুষের মনে এমনি বেঁচে থাকবে। তোদের মতো থাকবো। কাকিমা, তুমি তোমার ওই উত্তর দিয়েই দিয়েছো, তোমার বেস্ট ফেস, তোমার কারেন্ট ফেস যেটা চলছে খুব সুন্দর, তুমি ওখানে বলেই দিয়েছো, ওটা নিয়ে আর আমি আসছি না। কাকিমা, যদি ধরো এরকম বলা হয় তোমার এখনো অবধি যে মেমোরিজ, এগুলো সব থাকবে, এগুলো কিছু যাবে না, বাট কোনো একটা সার্টেন পয়েন্ট অফ টাইম থেকে জীবনটা আবার শুরু করতে পারবে তোমার যেখান থেকে ইচ্ছে, কিন্তু মেমোরিটা থাকবে। কোথা থেকে শুরু করবে, কেন শুরু করবে? নতুন করে জীবন শুরু করা। নতুন করে নয়, ধরো তোমার আজকে যথেষ্ট সময় হয়েছে, বয়স হয়েছে। কোথায়? আমি অনলি 45। মনটা আমার এখনো সুইট 16। মানে যাই হোক, 45টা বসন্ত দেখেছো, আমি ওইভাবে বলিনি, 45টা বসন্ত দেখেছো, তুমি চাইলে সেকেন্ড বসন্ত কি থার্ড বসন্ত বা প্রচুর বসন্ত দেখবো, মানে এবং মানে বসন্ত মানে কি কৃষ্ণের সাথে বসন্ত দেখবো। না, আমি ওইটা বলছি না। আমার বক্তব্য হচ্ছে, ধর তোমার কাছে যদি এমন একটা সুযোগ আসে যে জীবনটা আর একবার বাঁচা, মানে পাস থেকে, আচ্ছা। মানে কোনো কিছু, মানে যদি এরকম থেকে থাকে রিগ্রেট এটা হয়ে ওঠেনি, বা আরেকবার জাস্ট এমনি বাঁচবো, বা যা খুশি, কোনো একটা যে তোমার মেমোরিজটা থাকবে, একটা সাডেন পয়েন্ট অফ টাইম থেকে তুমি আবার স্টার্ট করতে পারবে, কোথা থেকে করবে, কেন করবে, একটু ভেবে বলো। ছোটবেলায় ফিরে যেতে পারলে তো ভালোই হতো, তাই না? সেই সময়টা কিন্তু, এই যে আমরা কানামাছি খেলতাম, লুকোচুরি খেলতাম, প্রচুর ভালো স্মৃতি। ছোটবেলাটা এনজয় করতে আমার এখনো ইচ্ছে করে, আমি করি। আমার তো সব ছোট ছোট বন্ধু, আমার ছেলেদের বন্ধু মানেই হচ্ছে আমার বন্ধু। আমি কিন্তু এখনো স্কুল কলেজ লাইফ এনজয় করি। আমার ছেলেরা যে যে বছর যে যে সময়ে যা যা এনজয় করে, আমি ঠিক তাদের সঙ্গে সেই জীবনটা এনজয় করি। আর আমার কমতি, কিচ্ছু কমতি নেই, আমি সব ভালোভাবে পেয়েছি। আরে আমি পেয়েছি কেন বলছি, তুই এই প্রসঙ্গটা তুললি, দেখ, আমি দুবেলা দুমুঠো পেট ভরে ভাত খেতে পেয়েছি, অনেকে পায় না। আমার টিচার ছিল না, আমি নিজে পড়ে ফাঁকিবাজ হলেও যেটুখানি পড়তাম আমি খুব মন দিয়ে পড়তাম। আমি যদি 2 ঘন্টা পড়তাম সারাদিনে, একবেলার কথা বলছি না, কিন্তু সেই 2 ঘন্টা ছিল আমার সলিড, একদম অন্য কিছু নয়। 2 ঘন্টার বেশি পড়তাম, কারণ আমার মা সারাদিন পরিশ্রম করে রাত্রিরে শোয়ার পরে 1-2 ঘন্টা ঘুমিয়ে আমাকে ডেকে দিত, আমি সারা রাত জেগে পড়তাম। বাড়ির কেউ জানতে পারতো না, ওই শুনতে পেতো যখন গলার একটু জোর বাড়তো তখন শুনতে পেতো হয়তো,
আমার মা রাতের পর রাত জেগেছে আমার জন্য। আবার ভোরবেলা উঠে ঘুমিয়ে পড়তাম, সবাই ভাবতো যে আমি ফাঁকি মারছি, পড়তাম না। পড়ে কি আর কিছু করা যায়? ফাঁকি মেরে কিচ্ছু হয় না। অধ্যাবসায় না থাকলে কোনো দিন এগিয়ে যাওয়া যায় না। আর আমার ছেলেদেরও আমি যখন পড়তো, আমার ছেলেদের যখন পড়াশোনা করেছে আমিও জেগে বসেছিলাম, কারণ না দুই ভাই যদি ঘুমিয়ে পড়ে, তবে আমি আমার ছেলে বন্ধুদের সঙ্গে চ্যাট করেছি সারা রাত, এর সঙ্গে তার সঙ্গে যার সঙ্গে পেরেছি গল্প করে, ফেসবুকে কিছু লিখেছি প্রচুর। আমার ছেলেটা পড়ছে কি ঘুমিয়ে পড়ছে, ঘুমোতে দিতাম না, কারণ ওরা ঘুমাচ্ছে আমি কি করব, এই পড়ছে আমি কি করব, ওদের সঙ্গে পড়বো? দরকার নেই। আমি বরং চ্যাট করি, আমাকে তো জেগে থাকতে হবে, লাইফ এনজয় করতে হয়, সেইভাবে করেছি। দেখ, সব কথা তো বলা যায় না, জীবনে কিছু অপূর্ণতা থেকে যায়, দুঃখজনক অনুভূতি শেয়ার করতেও আমার খুব কষ্ট হচ্ছে। আমার বাবাকে ফিরে পেতে চাই। আমার বাবা যদি ভূত হয়েও ফিরে আসতো, আমি আমার বাবাকে ফিরে পেতে চাই। কারণ আমার এই যে আমি ভীষণ আদুরে, হাতে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, তারপর এই এগুলো সব মানে 5 মাস আমি একদম কিচ্ছু কাজ পারি না। আমি কোনোদিন কোনো কাজ করিনি, এখনও করে উঠতে পারি না, পারি না বলে করি না। যেমন জামা কাপড় গুছিয়ে রাখা, ওসব আমার বাবা করে দিত। জামা কাপড় ফেলে চলে গেলাম, আমার বাবা সারাদিন পরিশ্রম, বাবা রিজার্ভ ব্যাংকে কাজ করে আসতেন, এসে কত পরিশ্রম করতেন, তারপরেও মেয়ের জন্য যতটুকু যত্ন করা যায় আমার বাবা সবগুলো করেছে। আমার বাবা যখন মারা যান, আমার ছেলেরা তখন যথেষ্ট বড়। আমার বাবা ক্যান্সার হয়েছিল, বাবাকে স্নান করিয়ে দিতাম, আমার বাবা খেতে পারতো না, আমার বাবার খুব কষ্ট হতো। আমার বাবা কোনোদিন কাঁদতে পর্যন্ত আমার সামনে পারিনি, আর যন্ত্রণায় ও শব্দ উচ্চারণ করেনি, শুধুমাত্র আমি কষ্ট পাবো বলে। ফিরে পাওয়া মানে অনেক কিছু, ফিরে পাওয়া। আমার বাবার কাছে আমি খুব আদরের, আমার দাদাদের কাছে আমি খুব আদরের। আমার দাদারা জবে থেকে রোজগার করেছে, আমার খাতা বই পেন যা লেগেছে, আমার প্রচুর খাতা লাগতো। মানে আমি নিজের সঙ্গে চ্যালেঞ্জ করে আমি অঙ্ক করতাম, আমি অঙ্কে খুব ভালো ছিলাম। অঙ্কে অনেকবার হাইয়েস্ট পেয়েছি, টিচার ছিল আমার শান্তা পিসি। হ্যাঁ, এই যে জীবনে উন্নতির জন্য শিক্ষকদের অবদান আমার জীবনে কিন্তু প্রচুর। আমি যদি শিক্ষকদের না পেতাম, এমন শিক্ষকদের, তাহলে কিন্তু আজ আমি এই জায়গাটা আসতেই পারতাম না। আমার প্রথম হাতে করি আমার পিসির ছেলে বাপি দাদাকে দিয়ে, তারপর তার বোন বনিদিকে, তারপর শান্তা পিসি। এখনও পিসি আমাকে দেখে বকে, এই ছেলেদের শাসন করিস তো, ছেলেদের লক্ষ্য রাখিস তো। পিয়ালদা আমাকে ইংরাজি পড়াতেন, সবাই 2 দিন পড়তো, আমি পড়তাম 3 দিন, কেউ জানতো না, কোনো দিন কেউ জানতে পারেনি। আমার কৃতজ্ঞতা স্বীকার করতেই হয়। কোনো না কোনো সময় হয়তো পিয়ালদাদের কানে যাবে বা কথাটা যাবে। আমি মনে করি যে কারোর থেকে আমি একটুখানি উপকৃত হলে তার কৃতিত্ব স্বীকার করা দরকার। আজকে আমার কবিতা জগতে এই যে পরিচিতি, আবৃত্তি জগতে পরিচিতি, আমি রাজীবদার আমার কাছে গুরু। কতভাবে কত রকম লেখা দেয় সে আমি জানি। কোনো ভালো জিনিস হলেই করে নে, এটা বল, চেষ্টা কর, ঠিক পারবি না, পারার মতো জিনিস বলে বলে পারিয়ে দেয়। রাজীবদার অবদান কিন্তু আমি কখনো অস্বীকার করতে পারবো না। আমার 3 দাদা যেভাবে আমাকে এগিয়ে নিয়ে গেছে, সাহায্য করেছে, আমার রাজীবদাও তাই। আমার ছোটো কাকিমা আমার থেকে বয়সে ছোট। আমার বলতে গিয়ে মনে পড়ছে, আমি যখন ঘুমিয়ে পড়তাম, ছোটো কাকিমা ওইখানে কিন্তু খাইয়ে দিত, তখন আমি কলেজে পড়ি। হলে কি হবে, আমাকে এতটাই যত্ন করতো। কারণ মার কথা যখন বলেছি, তখন কাকিমাদের তো আমি অস্বীকার করতে পারি না, যে যা করেছে। এই যে মেজো কাকিমা থেকে বাঁচার শক্তি পেয়েছি, পলি কাকিমা কিন্তু বেছে বেছে বড় মাছটা আমায় দিত। আমাদের 1 গামলা মাছের ঝোল, কাকিমা কিন্তু বড় মাছটা বেছে আমায় দিত। আমার মা আমাকে ভাত দিত না, কোনোদিন দেয়নি, কারণ ভাত দেয়া আমার কাকিমা দিত, ঠাকুমা দিত। আমার মা রান্না করতো, মার মতো রান্নার হাত আমি পাইনি। মা প্রচুর পরিশ্রম করতো,
আমার দাদারা আমাকে ছোটোবেলায় খ্যাপাতো, তোকে 20 আনা মেয়ে। আমার মাঝে মাঝে মনে হয় সে কথা সত্যি, এখন মনে হয়, কারণ ওরা ভীষণ পরিশ্রমী আর আমি ঠিক ততটাই করে। তারপর ওদের মধ্যে একটু হিংসা নেই, আমার মধ্যে একটু হলেও আছে। আমি মানে এক এক সময় ভাবি আমি সত্যি সত্যি ওদের বোন তো, কারণ ওরা এত নির্ভেজাল আর আমি এরকম হলাম কী করে। এই যে এই মনে হওয়াগুলো আমার জীবনে কিন্তু প্রত্যেকটা মানুষের অবদান। আমি রান্না শিখেছি আমার বড় ননদ, আমার দেওর, আমার মামি শাশুড়ি, এদের কথা না বললেই নয়। ননদদের কথাও বলতে হবে, সব সময় উৎসাহ দিয়েছে। আমার ছোট ননদ নার্স, প্রচুর পরিশ্রম করে। আমার বিয়ের পর কতবার এসে আমার ঘর গুছিয়ে দিয়েছে, আর আমি পারি না, আমি পারতাম না গুছিয়ে রাখতে, এখনও পারি না। দুধ নিকুচি করেছে, মানে দাও করে রেখে দিলাম। শাশুড়ি মার কথা বললাম, সবার কাছে আমার সবাই কিন্তু আমাকে এগিয়ে নিয়ে গেছে, এগুলো না স্বীকার করলে। হ্যাঁ পেয়েছি শাশুড়ি মায়ের সাপোর্ট না পেলে আজ আমি এই জায়গাটায় আসতেই পারতাম না। উনি হচ্ছেন মেন মানে কি বলবো, কোচ। এখনও উনি আমাকে পাঠিয়ে দিচ্ছেন, যাও। ওনার এ আছে বলেই না, সহযোগিতা আছে বলেই না আমি যখন তখন বেরিয়ে আসতে পারছি। উনি আমার ছেলেদের যে কীভাবে আগলে রাখেন, এক এক সময় আমার মনে হয় মানে বলে না যে আসলের থেকে সুদ বেশি, আমার শাশুড়িকে দেখলে সেটা বোঝা যায়। একটুখানি বড়োবাবু ছোটোবাবু যেতে দেরি হলে ফোন তো ওদের করেই, আমাকেও মানে মা কতবার বলে, এতটাই ভালোবাসা। আমার ছেলেরাও কিন্তু মানে ঠাকুমার সঙ্গে খিটিমিটি তো লেগেই থাকে, বন্ধুর মতো সব সময় হচ্ছে, কিন্তু মানে ঠাকুমা অন্তপ্রাণ। আমার কাছে যা করবে না সেগুলো ঠাকুমা করে দেবে। কোমরে ব্যথা আম্মা মালিশ করে দেবে, কোমরে এই বিশেষ করে বড় বাবু। তাই প্রত্যেকটা মানুষের কিন্তু একে অপরের সহযোগিতা ছাড়া কোনো মানুষ এগোতে পারে না। আমরা কিন্তু মিলেমিশে থাকলে তবেই কিন্তু ভালো থাকবো। একা কখনো আনন্দ পাওয়া যায় না, একা কখনো বড় হওয়া যায় না, সবাইকে নিয়ে বড় হতে হয়। হয়তো আমি অনেক বাড়তি কথা বলে ফেলছি, কিন্তু এই মুহূর্তে আমি একটা আবেগের স্রোতে ভাসছি। আমার মধ্যে মানে আমার ভেতরের জিনিসগুলো মনে হচ্ছে আমি মানে প্রাণ খুলে প্রকাশ করি। এই জগতে এসছি, প্রতিটা মুহূর্তে প্রত্যেকের কৃতজ্ঞতা স্বীকার করি। আমি আরেকজনের কথা বলবো, সুচরিতা চক্রবর্তী, দেবাশিস ডাক্তারবাবুর বউ। আজ আমাকে মঞ্চ দিয়েছে, আমার লেখার জগতে বিভিন্ন গ্রুপে দিয়েছে। সুচরিতাদিকে আমি অস্বীকার করতেই পারি না। আজ ওনার অবদান, ওনার হাত যদি মাথায় না থাকতো আজ কিন্তু আমি এই জায়গাটা আসতে পারতাম না। উনিও আমার কাছে ঈশ্বরের সমান। উনি আমাকে চেনেন না, জানেন না, কিন্তু আমায় যা করেছেন আমি চিরকৃতজ্ঞ ওনার কাছে। প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হয়, আমি মনে করি। কারণ আজকের এমনি বেশিরভাগ মানে আমি আমার লাইফে যা দেখেছি কাকিমা, 33 বছর বয়স আমার, অকৃতজ্ঞ মানুষ ভর্তি। এবং আমিও এটা চেষ্টা করি যে যদি আমাকে কেউ সামান্য কিছু উপকার করে, মানে আমার পক্ষে যতবার সম্ভব যে তাকে জানানো যে থ্যাংক ইউ, বা ওরম ডাইরেক্ট না বললেও যে মানে কৃতজ্ঞতা স্বীকার, এটা করা উচিত। আমার মনে হয় কখন এটা করা উচিত। তো কাকিমা, যদি তুমি বললে তুমি অতটা সিনেমা টিনেমা দেখো না, সিনেমা আবার আমার খুব ভালো লাগার জিনিস। স্টিল কাকিমা, কিছু সিনেমা যদি তোমার খুব পছন্দের থাকে, দু একটা নামও যদি বলো। গুরুদক্ষিণা খুব ভালো লেগেছিল, কারণ গানগুলো খুব সুন্দর। তারপর সিনেমা সেই আমি শঙ্খচিল দ্বিতীয়বার কোনো দিন দেখবো না, কারণ ওই সিনেমা, হ্যাঁ লাস্ট সিনটা আমার 2 রাত্রি ঘুমোতে দেয়নি। সন্তান হারানোর কি দুঃখ আমি সেদিন উপলব্ধি করেছিলাম। আমার 2বার মিসক্যারেজ হয়, এবং সেই মুহূর্তে আমি সেই একজন সন্তান চলে যাওয়ার কি যন্ত্রণা, সেই দিন সময়টা আমাকে সেই পরিস্থিতিটা মনে করিয়ে দিয়েছিল। তাই কিছু অসুবিধা হয়েছে নাকি? তাই শঙ্খচিল সিনেমা আমি দেখব না, ভীষণ কষ্টে। আমি বলে রাখি, আমি আরেকজনের প্রেমে পড়ে আছি এখন,
আসলে অনির্বাণ, ঈগলের চোখ, উফ কি গলা, যেমন গালাগালি দেয় তেমন কণ্ঠ, গালাগালিও শ্রুতিমধুর হয়। শুধু একটাই ইচ্ছে, আমার একটা অনির্বাণকে নিয়ে কবিতা লেখা আছে, সামনে নেই, যদি কোনোদিন গোলাপ দিয়ে প্রপোজ করে আমি একবারেই রাজি হয়ে যাব সমস্ত ছেড়ে দিতে। না, এটা আমি জাস্ট মজা করে বললাম। ওনার অভিনয় আমার ভীষণ ভালো লাগে। আমার ফেভারিট নায়ক উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্রকে ইয়াং বয়সে যত না ভালো লেগেছে, সৌমিত্র শেষ দিকের অভিনয়গুলো আমাকে ভীষণ ভালো লাগে। গোবিন্দার নাচ, প্রভুদেবার নাচ, মিঠুন চক্রবর্তীর নাচ ভীষণ ভালো লাগে। গোবিন্দার তো কোনো তুলনাই হয় না। গোবিন্দার সিনেমা হলে আমাকে যদি এখনও বলে বসে দেখতে, আমি দেখব, এতটাই ভালো লাগে। গোবিন্দা খুব পপুলার, মানুষের মন ছুঁয়ে যাওয়া আর্টিস্ট। আর আর কার বলবো, আমি সিনেমা সেভাবে ওই 3 ইডিয়টসের ওই নায়ক, না আমির খান নয়, আরে ফটোগ্রাফারটার নাম, হ্যাঁ আমার খুব ফেভারিট। বিক্রম বেরা দেখো ভালো লাগে, যেটা অ্যাকচুয়াল সাউথের, মাধবন আর বিজয় সেতুপতি। আমার ছেলেরা শয়তান দেখছে, কি ভালো অভিনয়। আমার না কাউকে দেখতে যতটা না ভালো লাগে, তার থেকে বেশি তার ক্রিয়েটিভিটিটা আমার ভীষণ আকর্ষণ করে। কারুর গলা, কারুর কাজ, অভিনয়ের দক্ষতা, কারুর হাসি আমার ভীষণ মনকে ছুঁয়ে যায়। ভালো এই যে কারুর, এই যে আমি বললাম আমি ব্রুসলির প্রেমে পড়েছিলাম, মারাদোনার প্রেমে পড়েছিলাম, মারাদোনার পায়ের প্রেমে পড়েছিলাম। তার পায়ে যে জাদু ছিল, মেসির পায়ে যে জাদু, সত্যি কথা। ক্রিস্টিয়ানো রোনাল্ডো একদম ফেভারিট, CR7 যাকে বলা হয়। আমি কিন্তু ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, খেলা আমার প্রিয়, আর ক্রিকেটও দেখি। আর আমার খুব ঝগড়া শুনতে ভালো লাগে, কেউ ঝগড়া করলে দেখি। আর নিজে যখন ঝগড়া করতে যাই, আমি একদম পয়েন্ট গুছিয়ে কথা বলি। আমি হাউ হাউ চিৎকার করে চলে এলাম, একদম নয়। আমি ঝগড়া করতে পারি, এবং ঝগড়া করার যখন প্রতিপক্ষ কিছু বলে ততক্ষণ আমি মনে মনে একদম তাকে ডাউন করার কথাগুলো একদম সাজিয়ে নিই। এসব আমার কূটবুদ্ধি আছে। আমি অকারণে, এবং আমার টেন্ডেন্সি থাকে আমি যুক্তি দিয়ে তাকেই দোষী করব। এটা আমার একটা টেন্ডেন্সি, যে আমি সব পারি, সে কিছু পারে না, এবং সে সব ভুল, আমারটাই ঠিক। এই যে এটা টেন্ডেন্সি অন্যকে ডমিনেট করার আমার মধ্যে আছে, এটা আমার খুঁত। এবং কেউ যদি আমার ভালো করে, আমি যদি ভুল হই, আমি আমার নিজের হার স্বীকার করতে জানি। সেই মুহূর্তে আমি তার কাছে ক্ষমা চাইতে জানি। কারণ কতটা রাগ করবে তাহলে সে আমার ওপর? আমি যদি আমার ভুলটা স্বীকার করি, রাগ করবে, কিন্তু তাকে মানিয়ে নেওয়ার ক্ষমতা আমার আছে। আমি যদি ক্ষমা চাইলে তো ছোট হয় না, ক্ষমা হচ্ছে পরম ধর্ম। আমি মনে করি আমি একবার কেন, আমি একটা ভুল করলে 100 বার ক্ষমা চাইব, সে ছোট হোক আর বড় হোক। আমরা হয়তো জন্মক্ষণ নিয়ে কিছুক্ষণ পরে আগে পরে জন্ম, যেমন আমার 45 তোর 33, কিন্তু তোর মন আর আমার মন দুজনে কিন্তু দুটো মনই, এদের কোনো বয়স নেই, আলাদা কোনো সংখ্যা নেই, অবয়ব নেই। তাই কারোর কাছে কারোর ক্ষমা চাইতে কখনো দ্বিধাবোধ করতে নেই। ভুল, সঠিক, এটাই আমার মনে হয়। অনেকে ভাববে যে আমি খুব জ্ঞান দিচ্ছি, একদম নয়, এগুলো কিন্তু আমার মনের কথা। আমি আর একটা কথা আমি একটু বলে রাখি কাকিমাকে নিয়ে। যারা কাকিমাকে চেনে তারা জানেই ব্যাপারটা। যারা আমার বন্ধু বান্ধব, যারা আমাকে চেনে, তারা কোথাও জানে যে আমার বাবা খুব কুল। আমার বন্ধুরা খুব ভালোভাবেই জানে, ইয়ার কি ফাজলামো সেভাবে। আমি এরকমভাবে কারুর মাকে কখনো দেখিনি। তো কাকিমা হচ্ছে আমার চোখে দেখা সবচেয়ে কুল মা, যে কুল আপনারা ধরেই নিন আমি কিরকম বলছি, ওই পুরো ছেলে মেয়ে পুরো বন্ধুদের মতো, এবং সেই মতোই আড্ডা, সেই মতোই কথাবার্তা। এটা একটু আমি মেনশন করলাম, কারণ কাকিমা এরকম মিশতে পারাটা মানুষের সাথে একটা গুণ, যেটা আজকাল লোকজনের নেই। মানুষ শো অফ করতে বেশি ব্যস্ততা। আর কাকিমা সিনেমা তুমি হয়তো দেখো না, বুঝলাম।
তোমার ফেভারিট গায়ক বা গায়িকা? কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, সুচিত্রা মিত্র, গোলাম আলী খাঁ। আমার গজল শুনতে ভালো লাগে, কঠিন হলেও আমি সেতার, আমার গানের থেকে বেশি আমার ইনস্ট্রুমেন্ট ভালো লাগে। মানে মাঝে মাঝে আমি আমার ইনস্ট্রুমেন্টাল রিংটোন রাখি, আমার ভালো লাগে বলে। রবীন্দ্রসঙ্গীত তো ভীষণ ভালো লাগে, তাই যারা রবীন্দ্রসঙ্গীত ঠিকমতো গায় ভালো লাগে। রামকুমার চট্টোপাধ্যায় ভালো লাগে, কারণ তার কিছু গান আছে ভীষণ মন ছোঁয়া। আমার দাদু গাইতেন কিছু গান, সেই জন্য ভালো লাগে। আমি সকালবেলা উঠে রোজ ঠাকুরের গান শুনি, গান করি, চিৎকার করে করে ভোর 4টে 4:30 থেকে উঠে গান করতে শুরু করি, চালিয়ে দিয়ে সারা পাড়ার লোক জানে যে আমি গান করি। আমার শ্বশুরমশাইও গান চালিয়ে দিতেন, তার ভলিউমটা একটু বেশি ছিল, আমার ভলিউমটা একটু কম থাকে, কারণ ফোনে তো অত জোর সাউন্ড হয় না, কিন্তু আমি গান করি ভালো লাগে বলে। যাই হোক, এই গানের ব্যাপারে। আর কাকিমা, ভূত নিয়ে তোমার কি মতামত? তুমি ভূত বিশ্বাস করো? কোনো ঘটনা থাকলে একটু বলো। ভূতে আমার ভীষণ ভয়। মানে আমি সন্ধে হয়ে গেলে আমাদের বাড়ি, আমার আমার যে সময়টা আমি আমার বাপের বাড়িতে কাটিয়েছি আজ থেকে 23-24 বছর আগে, পুরো জঙ্গল, বাঁশবাগান, কলা গাছ, দেবদারু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, জামরুল গাছ আমাদের বাড়ি তার মধ্যে ছিল। এবার বাড়ি আসার মেঠো পথ, তখন পৌরসভার রাস্তাও হয়নি, আর এত লাইটের ব্যবস্থাও ছিল না, অন্ধকার, তখন খুব লোডশেডিং হয়ে যেত। এবং আগেকার যেগুলো বাল্ব, এখন তো কি বলবো, এই আলোগুলো 3D ল্যাম্পগুলো অনেক বেশি জোরালো আলো দেয়, স্বচ্ছ আলো, তখনকার বাল্বের আলো, ব্যাস অন্ধকার হয়ে গেল মানেই তো ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে যদি পোকার ডাক, উরি বাবা, আমি ভীষণ ভয় পাই। আমার জীবনে ভূতের গল্প বলতে আমার বাবা বলেছিলেন একবার, বাবা অফিস থেকে ফিরছে, সেটা সেদিন ছিল নাকি ষষ্ঠী। আমার বাবা আমার বাবার এরা হচ্ছে পুরোহিত, দুর্গা পুজো করবে বলে তাড়াতাড়ি করে ফেরার চেষ্টা করছে, রাত হয়ে গেছে, লাস্ট অফিস ছিল, সপ্তমী থেকে বন্ধ। বাবা বলেছিলেন, নাম করছি না, বাবার এক বন্ধুর মাকে মনে হলো, তাদের বাড়ির ওখানেই, লাল পেরে শাড়ি পরে মানে দেখেছিলেন, এবং বাবা বলেছিলেন তার মাই, তার বন্ধুর মাই। আমার বাবা মিথ্যে কথা বলেছে বলে আমি কোনোদিন জানি না, এবং আমি মনে করি না আমার বাবা মিথ্যে কথা বলে, তাই আমি সেটা বিশ্বাস করেছিলাম। আমার মেজ পিসমশাই বাবু নিপাট নির্ভেজাল ভালো মানুষ, কোনো মানে চাহিদা নেই, কোনো কিছু ডিমান্ড নেই, মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন তাকে কোনোদিন দেখিনি। কিন্তু তার মুখে শুনেছিলাম, মানে তাকে নাকি মগরাহাটে বাড়ি ছিল, আমি যে মানে যার কথা বলছি বাবুর কথা, সেই বাবু মারা গেছেন অনেক বয়সে, আজ থেকে প্রায় 20 বছর হয়ে গেল, তাও অনেক বয়সে মারা গেছেন। তার ইয়াং বেলা, মানে মগরাহাট তখন একদম কি বলবো, একদম অজ গাঁ যাকে বলে, পেতনি তারা করেছিল, ইলিশ মাছ কিনে আনছিল এবং মুখ থুবড়ে ফেলে দিয়ে মুখ থেকে গাঁজা বার করে দিয়েছিল। আমার সেজু কাকার কাছে শুনেছিলাম একবার, আমাদের সুস্থ ছিলেন তারপর? হ্যাঁ, তারপর চোখে মুখে জল দিয়ে ঘরে নিয়ে আসার পর ভালো ছিলেন। এবং তখনকার দিনে তো চিকিৎসা বলে কিছু ছিল না, ঝাড়ফুঁক সেই সব করা হয়েছিল, কিন্তু সত্যি কথাই বলেছিলেন। আর একটা কথা বলি, আমি নিজে কোনোদিন ভূত দেখিনি, তবে আমার ছেলেরা জন্মানোর আগে আমি ঘুমিয়ে আছি কি অবচেতন মন বলতে পারবো না, কারণ আমার জ্ঞান আছে, অজ্ঞান অবস্থা না। দুটো মোটা মোটা কালো মূর্তি আমার মাথার সামনে এসেছিল, ওই দুটো মোটাই আমার 2 ছেলেই, কারণ সত্যি। তখন তারপরে আমি জানতে পারলাম আমার টুইন্স আছে, এবং আমার এই সন্তান জন্ম কিন্তু অনেক কষ্ট করে, আমি অনেক কিছুর সম্মুখীন হয়ে তারপরে এই 2 সন্তানকে পেয়েছি। সেই আমার প্রথম দর্শন, যে কেউ এসে জানান, এবং যখন আমি আমার হাজব্যান্ডকে ডাকছি,
ওর হয়তো মনে নেই, আমার মনে আছে, কারণ আমার ঘটনাটা তো আমার সাথে ঘটেছিল। আমি দেখছি যে চলে যাচ্ছে, দুটো ছায়ামূর্তি চলে যাচ্ছে। তুমি যে কাউকে রাখছো তারা চলে হ্যাঁ। যাচ্ছে। আর একবার 19 সাল আমার হাজব্যান্ডের স্ট্রোক হয়েছিল। আমি কিন্তু স্বপ্নে দেখেছিলাম 3 দিন পর পর, 2 দিন স্বপ্ন এবং একদিন একটা অন্য অনুভূতি, যেটা আমাকে নিশ্চিত করে যে আমার কিছু একটা ক্ষতি হবে এবং সেটা থেকে রোখার চেষ্টা করছে। এরকম একটা অনুভূতি আমার হয় মাঝে মাঝে। তা আমি দেখেছিলাম যে আমার বরের দেহ মাটিতে শোয়ানো রয়েছে, আর আমি একদম কাঁদছি না, কিন্তু কোনো কথা বলার মতো আমার ক্ষমতা নেই, শুধু আমার ছেলেদের ডাকছি। দেখ কী হলো। এটা হয়েছিল যেদিন চন্দ্রযান 2 লঞ্চ করার কথা ছিল। হ্যাঁ, তারপর ঠিক 2-3 দিন পরে আবার দেখছি, এটা সেপ্টেম্বর মাসে 8-5-6 তারিখ নাগাদ, এরকম সেপ্টেম্বর মাসে ফার্স্ট সেকেন্ড উইকের মাঝে, ফার্স্ট উইকের সময় খুব সম্ভবত এই ঘটনাটা মানে মঙ্গলযান এটা হয়েছিল। আমি দেখছি যে কতগুলো হাত আমার বরকে নিতে আসছে এবং আমার বর যে পোশাকটা তখন বাড়িতে পরতো সেই পোশাক পরে রয়েছে। আমি আবার চিৎকার করি, আমার ছেলেরা ঘাড় মোটকে আমায় ঘুমটা ভাঙায়, কিছুতেই উঠছিলাম না। 2-3বারের পর সত্যি সত্যি আমার বড় স্ট্রোক হলো। মানে একটা বিপদের সম্মুখীন আমরা হয়েছিলাম, একটা আশঙ্কা আমি খানিকটা ফিল করতে পারি। এটা হচ্ছে ঈশ্বরের একটা আশীর্বাদ যে সে আমাকে সতর্ক করে দেয়া। আর ঈশ্বরের অশেষ আশীর্বাদ আমার অনেক গ্রহের যদি ফের থাকে, গ্রহ আমি মানি, কর্ম যেমন মানি, এসে গেছে গ্রহ মানি। গ্রহের যদি ফের থাকে তাহলে বিপদ আসবেই, কেউ তাকে রুখতে পারবে না। গ্রহ বিশ্বাস করো? একদম। মানে ছোটবেলা থেকে বিশ্বাস করতে, না কোনো বিশেষ কারণ যে জন্য বিশ্বাস করতে? না, দেখ, আমি তো একদম সাত্ত্বিক ব্রাহ্মণ ফ্যামিলিতে জন্মেছি, তাই নাস্তিক মানে কুসংস্কার না ঢুকে গেলেও গ্রহ আমি বিশ্বাস করি। কারণ চন্দ্র সূর্য তো মিথ্যে নয়, বৃহস্পতি যে আমাদের চারপাশে ঘুরছে মিথ্যে নয়, জোয়ার ভাটা মিথ্যে নয়, এগুলো সব বৈজ্ঞানিক। অ্যাস্ট্রোলজি না থাকলে অ্যাস্ট্রোনমার তৈরি হতো না, তাই না? মহাকাশ তো আছেই, মহাশূন্যের তো একটা আকর্ষণ আছে। এই যে মাটির যে একটা আলাদা টান, এই যে ভূমিকম্প হয় বল, এই যে মাটির একটা মাধ্যাকর্ষণ শক্তি, এটা তো আছেই, সব কিন্তু মানে গ্রহের, তাই না? এগুলো সব বৈজ্ঞানিক। তো কাকিমা, ভগবান নিয়ে তোমার যদি কোনো মতামত থাকে? ঈশ্বর তো অবশ্যই আছে, ঈশ্বর কোনো মূর্তিতে নেই, এটা আমি খুব মানি। তো আমি চোখ বুঝলে আমার মানে ঠিক কপালটাতে একটা আলো দেখতে পাই, প্রত্যেকেই হয়তো দেখতে পায়, এবং সেটা কখনো বড় হয়, একটা আলো আঁধারির খেলা চলে সেখানে। সেটাই ঈশ্বর, মানুষ ঈশ্বর, প্রত্যেকটা জীব ঈশ্বর। কারণ যে পয়সা আমি মন্দিরে 100 টাকা মিষ্টি কিনে দেবো, সেই পয়সা আমি এক গরিব মানুষকে দিয়ে, বা কোনো নিডি মানুষকে, গরিব বলাটা খুব খারাপ, কারণ আমরা চাহিদা সম্পন্ন, কারোর অর্থের চাহিদা আছে, কারোর মানসিক চাহিদা আছে। যার আর্থিক চাহিদা আছে, আমি তাকে সেই টাকাটা দিয়ে আমার পুজো সেদিনকার জন্য সমাপন করি। যেমন বিপত্তারিণী পুজো, আমি ফল কিনি না, আমি আমার পছন্দের মিষ্টি কিনি, কারণ ঠাকুর তো সত্যি সত্যি খাবে না, আমি খাবো। আমি মনে করি আমরা বলি অতিথি নারায়ণ, আরে অতিথি যদি নারায়ণ, আমিও তো নারায়ণ। অতিথির হৃদয় যদি নারায়ণ থাকে, তাহলে আমার হৃদয়েও নারায়ণ আছে, আমার হৃদয়ে অবশ্যই নারায়ণ আছে। আমার হৃদয়ের নাথ শ্রীকৃষ্ণ, হৃদয়ের স্বামী, এবং তাকে অভুক্ত রেখে, তাকে কষ্ট দিয়ে কখনোই অন্যকে পুজো করা যায় না। আমি সমস্ত বারব্রত করি, সবাইকেই বলছি, খেয়ে, যেমন কফি খেয়ে, দুধ খেয়ে, ভাত ডিম ডাল মাছ এসব নয়। আমি গোঁড়া ব্রাহ্মণ বাড়ির মেয়ে, কিন্তু আমি অনেক রুগ্ন,
আমি অনেক অসুখের শরীরে বয়ে নিয়ে যাচ্ছি। মা কাল ফল যাকে বলে, আমি হচ্ছি সেই। আমার ওপরটা যতটা সাজানো, ভেতরটা ততটাই ফাঁকা। তাই আমাকে খেয়ে পুজো করতে হয়, মানে খেয়ে দিয়ে আমি উপোস করি। চা খেলাম, একটু লিকার চা খেলাম, দুধ খেলাম, কফি খেলাম, পুজো করতে হয়, সেবা করি। সেবা করলে যেটুখানি প্রাপ্তি, অন্য কোনো পুজোয় সেই প্রাপ্তি নেই। আমি তো অনেক মানে ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত আছি, যেখানে আমি সেবা করি, মানে গান করলাম, একটু কবিতা শোনালাম, তারা খুশি হলো, সেটা হচ্ছে আমার পুজো করা। আমি সেটাকে পুজো মনে করি। এই জন্য এইভাবে ঈশ্বর আছে বলেই আজ আমার প্রচুর জীবনে বিপদ এসছে। আমার ছোট ছেলে, বড় ছেলে মানে মৃত্যুর মুখোমুখি গেছে, কিন্তু আমার মধ্যে ভয় জিনিসটা ঈশ্বর আসতে দেয়নি। বা অনেক মায়েরা তো ঠাকুরের কাছে কেঁদে কেটে পড়ে, ঠাকুরের পায়ে নিজেকে সমর্পণ করে, দুবেলা ঠাকুরের নাম করে। সত্যি কথা বলছি, আমি কিন্তু ঠাকুরের পায়ে পড়িনি, শুধু এইটুখানি বিশ্বাস আমার ছিল যে ঈশ্বর আছে, আমাকে তার প্রতি বিশ্বাস রাখতে হবে, এবং সেই জন্য আমি টেনশন করব না। আমি কেন তাকে জানাবো যে আমার সন্তানের এই অবস্থা? তিনি তো আমার সঙ্গে চলছেন, আমার কষ্টটা তিনিও উপলব্ধি করছেন, তাই তিনি রক্ষা করবেন, সত্যি রক্ষা করেছেন। কখনো ডাক্তার হয়ে ডক্টর শ্যামল বেরা আমার কাছে দ্বিতীয় ঈশ্বর। উনি আমার 2 ছেলেকে বাঁচিয়েছেন, আমার হাজব্যান্ডকে বাঁচিয়েছেন, আমাকেও। উনি আমার বন্ধু, ভালো বন্ধু। আমি ওনাকে অকপটে আমার সমস্ত প্রবলেম বলতে পারি অনেক। এবং মানে উনিও খুব মানব সেবায় বিশ্বাসী, সেই জন্য ওনাকে সহজে বলা যায়। ঈশ্বর এনাদের মধ্যে আছে। ঈশ্বর তো আমার দাদুর মধ্যে আমি ঈশ্বর দেখেছিলাম, আমার বাবা মাকে আমি ঈশ্বর মানি, আমার শ্বশুরের কর্মফলকে ঈশ্বরের আশীর্বাদ মানি। উনি ভীষণ ভালো মানুষ ছিলেন। এই মুহূর্তে আজ যখন আমার 4টে বই কলকাতা বইমেলায় প্রকাশ পাচ্ছে, আমি কিছু লোকের অনুপস্থিতি ভীষণভাবে অনুভব করছি, যারা আমার এই খুশিতে সব থেকে খুশি হতো, সব থেকে। এরা হচ্ছে আমার কাছে ঈশ্বর। প্রতিটি মানুষ আমার কাছে ঈশ্বর, ভগবান। আমার বড় নন্দাই বলছি, ঈশ্বরের কথা যখন এলো, যার কথা না বললেই কম হবে, আমার বড় নন্দাইকে কথা বলি। খুব অসুস্থ, হাঁটা চলা করলে বুকে কষ্ট হচ্ছে, কিন্তু কি অদ্ভুত, সন্ধেবেলা হলেই কুকুরদের খাবার দিতে বেরোয় বাইক চালিয়ে কত জায়গায়, আবার গিয়ে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। কিন্তু ঈশ্বর এত বড় অপারেশন হয়েছে, মানে বাঁচবে কিনা আশাই ছিল না, কর্ম তাকে বাঁচিয়ে রেখেছে। আমি মানি এটা, মানুষের ভালো কর্ম, সেটাই হচ্ছে তার ঈশ্বর সেবা, ভগবান। আর আমার সাথে তো ভগবান আছেই, না হলে আমি 2 বছরে যে বাজিমাত করলাম, যে বাজি করছি, সে মতো ঈশ্বর তিনি নানা রূপে নানা এতে আমার কাছে আসেন একদম। আর গুরু হচ্ছেন পরমেশ্বর। গুরুকে শ্রদ্ধা করতে হয়। আমার জয় স্যার, জয়নন্দী আকাশ স্যার, ওনাকে দেখে শিখেছি। ওনার কাছেও আমি অনেক কিছু শিখেছি। আমি আগে বোধহয় টিচারদের কথা বলেছি, আমার টিচাররা মানে প্রচুর আমাকে হেল্প করেছেন, স্কুলের টিচাররাও প্রচুর হেল্প করেছেন। আমার জীবনে 2বার চাকরির সুযোগ এসেছিল, সরকারি চাকরির, হয়নি, করে ওটা হয়নি, কর্ম ভাগ্যে নেই, তাই হয়নি। আজ নেই বলে আজ আমার, কিন্তু সেই সময় হয়তো আমার কিছু হয়নি, আমার দুঃখ ছিল যে আমার রোজগার পাতি নেই। আমাদের বাড়ির সবাই কিছু না কিছু রোজগার করে, শাশুড়ি পেনশন হোল্ডার, দেওর, যা 2 ননদ, নন্দাই, আমার কর্তা, আর 2 ছেলেও করবে। আমার কোনো রোজগার নেই, কিন্তু আমার যা আছে অনেকের নেই। আমার প্রাপ্তি হচ্ছে সম্মান। আমার মানে প্রচুর ফলোয়ার্স, একটা ফেসবুক পেজে 5000 লিমিট করা আছে, তাই আরেকটাতে 2.5 কাছাকাছি পেজ আছে। সেখানেও পেজ আমি অত ঘাঁটাঘাঁটি করি না, সবই লেখালেখি আর কবিতার জগতে।
আমার প্রচুর পরিচিতি। আমি এটাই চেয়েছিলাম, নিজের একটা অস্তিত্ব তৈরি করতে। ঈশ্বর না থাকলে কি অস্তিত্ব তৈরি হতো? একদম। এবং সবার ভালোবাসা, সবার মঙ্গল কামনা। এই যে তোদের সামনে বলছি, তোরা কিন্তু মনে মনে খুব খুশি হচ্ছিস এবং একটু হলেও বলছিস কাকিমার ভালো হোক। এটা হচ্ছে আমার কাছে আশীর্বাদ। আশীর্বাদ শুধু বড়দের থেকে আসে না, আশীর্বাদ ছোটদের থেকে আসে। একটা কুকুরকে যখন কেউ খেতে দেয় তখন কুকুর বলে পরের দিনও যেন সে দিতে পারে, আশীর্বাদ। বিড়ালটাও যখন আদর খায় সেও আশা করে যে আমাকে আদর করুক, তার জন্য তো আমাকে সুস্থ থাকতে হবে। মা ষষ্ঠীর আশীর্বাদ, মা ষষ্ঠীর অশেষ কৃপা, আমি এমন সুন্দর দুটো ছেলে পেয়েছি যারা প্রতি মুহূর্তে আমাকে দোষারোপ করে। একটা মোজা না পেলেও মার দোষ, ভাত দিতে দেরি হলেও মার দোষ। আমি ভাত পুড়িয়ে ফেললে কিন্তু তারা সেই পোড়া ভাতটা খেয়ে নেয়। এমন রত্ন আমার ছেলেরা। এবং আমার আড়ালে কিন্তু আমার ছেলেরা আমার খুব প্রশংসা করে। আমি জানি আমার হাজব্যান্ডও আমার খুব প্রশংসা করে, সবাই করে। এরা হচ্ছে ঈশ্বর, যারা আমাকে আলোকিত করছে, আমাকে সবার সামনে উজ্জ্বল করে তুলছে। এরাই ঈশ্বর। আমার দেওরও ঈশ্বর। আমার দেওর কিন্তু প্রতি মুহূর্তে চেষ্টা করে, খুব ভালো মানুষ, অগ্রগতির মানুষ, তার রুচি, তার শিক্ষা। আমার দেওর আমার থেকে 1.5 বছরের বড়, কিন্তু আমার বরের থেকে 13 বছরের ছোট বলে আমি বিয়ে হয়ে আসার পর তার কাছে পড়তাম, কিন্তু তাকে আমি সন্তান চোখে দেখি। তার প্রতি স্নেহটা আমার সন্তান স্নেহ। আমি আজও মানে যা কিছু বললে দেওরের হয়ে কথা বলি, যাকে একটু চেপে ধরি। হ্যাঁ, এটা হচ্ছে আমার মানে সন্তান, এক সন্তানের প্রতি যে ভালোবাসাটা সেটা আমার দেওরের প্রতি আছে। সে আমায় রান্না করা শিখিয়েছে, আজ আমার লেখা নিয়ে সে যতটা চিন্তা ভাবনা করা যায় করেছে। এই বইমেলায় স্টল দিয়েছি একমাত্র শুধু তার চেষ্টা। তাই সে আমার কাছে ঈশ্বর। যে যেভাবে আমাকে আলোকিত করছে তাকে তো প্রতি মুহূর্তে আমার কৃতজ্ঞতা জানাতে হবে না? কাকিমা, যদি মানে তোমার বাকেট লিস্ট বলি, এখনো ধরো জীবনের এরকম 3খানা বাকেট লিস্ট যেগুলো করা বাকি, এরকম কিছু? মানে বাকেট লিস্ট বলতে ভীষণ কোনো স্বপ্ন, খুব ইচ্ছে যেটা করা বাকি। এই মুহূর্তে আমার স্বপ্ন, মানে স্বপ্ন পূরণ করবই। পশ্চিমবঙ্গে বাংলা একাডেমিতে আমার একটা নাম হোক, ভারতবর্ষের সাহিত্য জগতে আমার একটা নাম হোক, এবং হবেই। আমি আশাবাদী, আশা রাখি। একদম, মানে সাহিত্য জগতে আমাকে সবাই চিনবে এবং বাচিক শিল্পী হিসেবে আমাকে সবাই চিনবে। যতই গলা বিচ্ছিরি হোক, আমি বলতে ভালো পারি। এটা আমার একটা, মানে কি বলবো, চেষ্টা করি। কারণ আমার গুরু রাজীবদা প্রতি মুহূর্তে আমাকে শিখিয়ে যায় নিয়ম কানুন। শিখছি তো, নিশ্চয়ই পারবো, করবই। আচ্ছা, আর কি, আমার ছেলেরা ভালো থাকুক, আমার যত সন্তান আছে প্রত্যেকে ভালো থাকুক। আমি অনেকের মা, কিন্তু আমি কিন্তু একজনের মা নয়। আমি বাংলাদেশ আছে, আমি একটি মানে অনাথ আশ্রমে অনেকে আছে আমাকে যারা মা বলে ডাকে, আমি অনেকের মা। তাই প্রত্যেক সন্তান ভালো থাকুক, আমার 2 ছেলে ভালো থাকুক, এবং আমি ভূত হয়ে বাঁচে থাকবো। এটা আমার একটা সত্যি, যে আমার ছেলেদের সঙ্গে আমি সারা জীবন থেকে যাব। এটা হচ্ছে আমার একটা ইচ্ছা বা স্বপ্ন বলতে পারি। কাকিমা, আমি তোমার কথা, আমি অত্যন্ত ছোট লোকের মতো তোমার কথা শুনে আমি হেসে ফেললাম, তুমি কাঁদছো, এইটা আমারও খুব ইচ্ছা। আমার ভূত হওয়ার ইচ্ছে আছে, কারণ নিজে এত মানে ভূত ভালোবাসি, যদি নিজেই মরে ভূত না হই তাহলে আর লাভটা কি? কারণ আমার 2 ছেলে যখনই কোনো অন্যায় করবে তখন ঠাস করে চড় মারার একটা লোক দরকার। বউরা তো ভাত তুললে সেটা আমি মেনে নিতে পারবো না, আর যদি তোলে বউদের গালে ঠাস করে চড় মেরে দেবো, তোকেও বলছি। আর আমার ছেলেদের আমি মারবো, এবং সেটা ওরা যতদিন এই পৃথিবীতে থাকবে ওদের দেখার জন্য আমি ভূত হয়েও বেঁচে থাকতে চাই। দেয়ালে ঝুলতে চাই না তা বলে। মানে ওই ভয়ঙ্কর ভূত নয় যে উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে, ওরকম না। এবং আমার ছেলেদের সাথে কোনো অন্যায় যেন না হয়, সেটা আমি সেই জন্য আর কি থাকতে চাই। মায়া, মোহ নয়, কিন্তু মায়া।
ও হেক্কার মানুষের অন্যায় হতেও দেবে না। হ্যাঁ, যখন তখন যাকে তাকে মেরে দেয়, ওই আর টেনশন, সারা জীবন টেনশন, বিশেষ করে আমার বড় ছেলের জন্য, ছোট ছেলের জন্য। ছোটটাকে তবু বোঝানো যায়, বড়টাকে তো বোঝানোই যায় না। কতবার কাঁদলাম রে আমি। ঠিক আছে, তুমি একদম মনে আবেগ দিয়ে বলছি আজকের অনুষ্ঠানটাতে। মানে আমি এটা তো মানে কোথাও আমার ভালো লাগা যে মানে তুমি সেই হ্যাঁ। জায়গাটা ফিল করছো হ্যাঁ, আমি বলে আজকে কোনো এটা আমার রকম, জয়। আমি একটা, এই যে বললাম না, আমি বিশ্বাস করি যে সত্য কথা বলে সবাই, কারণ আমি মিথ্যা কথা বলি না। খুব প্রয়োজন ছাড়া মিথ্যা কথা বলি না। আহ, যেখানে মানুষের খারাপ হবে না সেখানে হয়তো কয়েক সময় বলি। ওই জন্য আমি এখানে আজকে যেটুখানি বলেছি সবটাই সত্যি। আর কাকিমা, এটা আমাদের প্রশ্ন যে ফুচকাবাজ নিয়ে কিছু বক্তব্য। ফুচকাবাজ, ও বাবা, এ তো আমার আড্ডার জায়গা, এ নিয়ে আর কি বলবো। মানে আমি আবৃত্তি থেকে যখন যাই বা যেখানেই যাই, ফুচকাবাজে একটু ধিদার হাসি, একটু ঝাল ঝাল ফুচকা, তোর সঙ্গে একটু কথা বলা, আমার ছেলেদের এখানে আড্ডা মারে। এবং এরা সবাই আরও যারা আসে, আমি কারোর নাম মনে রাখতে পারি না, ওর নাম বোধহয় জয় না, যাই হোক। কারণ কেন মনে রেখেছি বলতো, একটু আগে শুনেছিলাম তুই আসবি তাই, নইলে ওই কার সঙ্গে ভুলিয়ে ফেলবো। এই যে এদের সঙ্গে কথা বলা, এদের যে হাসি, ওর হাসিটা দেখো কি সুন্দর হাসলো, এই যে ভালো লাগা, এটাই ভালো লাগা ছড়িয়ে রয়েছে। ফুচকাবাজ হচ্ছে ভালো লাগার জায়গা। ফুচকাবাজের চিলি চিকেনটা কিন্তু ভীষণ সুন্দর, পোলাওটাও ভীষণ সুন্দর। ফুচকাটা তো বলার কথা নয়। ফুচকাবাজ হচ্ছে একদম, কি বলবো, টক ঝাল জায়গা যেখানে, আরে 2 কাপ আমাকে বেশি জল দিস তাই। আর ফুচকাবাজ হচ্ছে ভালোবাসার জায়গা। ফুচকাবাজের মানুষরা খুব ভালো, মনিকাও খুব ভালো। কারণ মনিকা আমার ছেলেদের টিচার বটে, কিন্তু কাকিমা বলে যখন ও কথা বলে, তখন ওর মধ্যে একটা আমি সরল শিশু দেখতে পাই। ও শিল্পী মানুষ তো, ওর মন অনেক উচ্চ। হ্যাঁ, আহ, এই যেমন আমি কোনো জটিলতার মধ্যে থাকি না, আশিসও কোনো জটিলতার মধ্যে থাকে না, মনিকাও কোনো জটিলতার মধ্যে থাকে না। আমার ছোট ছেলে বড় ছেলে এরাও তো সৃষ্টিতে মেতে আছে, এরাও কোনো জটিলতার মধ্যে থাকবে না। আমরা শিল্পী মানুষ, আমরা এগিয়ে যাব, আমরা লোককে সঙ্গে নিয়ে চলবো। মানুষের, আমি মনে করি একজন শিল্পী পারে ক্ষমা করে, ভুল ত্রুটি মাপ করে দূরে সরিয়ে দিয়ে সবাইকে একসঙ্গে চলতে, না হলে কিন্তু তার মধ্যে শিল্পী সত্তা থাকে না। আজ আমার এত কথা তখনই মিথ্যে হয়ে যাবে যদি আমার নিজের মানে মানিয়ে নেওয়ার ক্ষমতা না থাকে। আজ তোদের ভালো বলছি, তোদের সঙ্গে মানিয়ে চলছি বলেই কিন্তু তোরা আমায় ভালোবাসছিস। আজ যদি তোদের মধ্যে খুঁত ধরি আমি, তোরা আমাকে ভালো বলবি না। তোদের কত গুণ, ভুলগুলো, যার ছোটোখাটো ভুল আমাদের যা আছে আমরা সবাই ক্ষমা করে দেবো। আমি কাকিমা, আমি অনেক সময় তোদের বকাবকি করি, আমার অধিকার সেটা। আর তোদের যখন মনে হবে কাকিমার এটা ভুল হচ্ছে, তখন তোরা আমাকে বলবি। ভুল যদি আমি স্বীকার করতে না পারি বা সেই শুধরে নিয়ে সঠিক পথে চলতে না পারি, তাহলে আমি কিন্তু না কবি, না শিল্পী, না মানুষ। কারণ আমি মান আর হুঁশ দুটোই তো বিসর্জন দিচ্ছি, ক্ষমা করতে পারছি না। যেটা ভগবান আমাকে যে জিনিসটা দিয়েছে সেটা আমি অর্জন করতে পারলাম না। তাই ফুচকাবাজ থেকে ফুচকাবাজ সম্পর্কে বলতে বললি সবাইকে টেনে আনলাম। আমার ছেলেরা যাদের সঙ্গে গান বাজনা করে, কি মোনা দা নাকি, তার কথা খুব বলে, ভালো বাজান, রাতুল, রাহুল কিরম, তার কথাও খুব বলে। আমি দেখেছি তাদের ফুচকাবাজেই, তারা কত সুন্দর, তাদের এক গাল, হ্যাঁ, এক গাল হাসি। ওনাকে আমি দেখিনি, কিন্তু আমার ছেলেদের মুখে শুনেছি। এই যে ভালো মানুষ, ভালো সঙ্গ আমার ছেলেরা পায়, কোথা থেকে পায়? ফুচকাবাজে। ফুচকাবাজ একটা শিল্পের প্রতিষ্ঠান। ফুচকাবাজে ফুচকা, চিকেন, কী বলে, নুডলস ছাড়াও সাংস্কৃতিক চর্চার জায়গা, একটা কালচারাল পরিবেশ। ফুচকাবাজ হচ্ছে ভালোবাসার জায়গা। আর কাকিমা, আমাদের লাস্ট প্রশ্ন আজকের, এই যে 45খানা বসন্ত দেখেছো, আমার বসন্ত আরো না আরো 145 245টা বসন্ত দেখো, আমার সব বসন্ত তুমি নিয়ে নাও। তো তোমার
পলিটিক্যালি যাওয়ার দরকার নেই, তুমি একজন মানে বিভিন্ন ফিল্ডে বহু জিনিস দেখেছো, তো ইয়ং জেনারেশনকে কি মেসেজ দিয়ে যাবে তুমি তোমার মতো করে? প্রতিবাদ, প্রতিবাদ করতে হবে, মৌলিক অধিকারটুকু বুঝে নিতে হবে। যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিবাদ করো। একটা প্রতিবাদ একজনকে শুধরে দিতে পারে, গায়ে হাত তোলা নয়, তর্কে জড়ানো নয়। ঈশ্বর বুদ্ধি দিয়েছেন, বুদ্ধির প্রয়োগ করে ঠান্ডা মাথায় বন্ধু হয়ে তাকে বোঝাও, নিশ্চয়ই বুঝবে। সমাজের যেখানে অন্যায় দেখবে সেখানে রুখে দাঁড়াও। প্রতিবাদের থেকে বড় ভাষা কিছু নেই। আর ইয়াং জেনারেশনকে বলবো, অনেকেই ভাবে যে তারা শুধু ফোনে মজে আছে, তারা নেশাগ্রস্ত, ফোনে মাদকে আসক্ত। একদম নয়। যারা মাদকে আসক্ত তারা প্রথম থেকেই আসক্ত, সবাই নয়। এই ফুচকাবাজ কিন্তু, তোরাও তো ইয়াং জেনারেশন, এরা এরা গান বাজনায় আসক্ত, এরা মানুষের ভালো করায় আসক্ত। ইয়াং জেনারেশনকে এগিয়ে আসতে হবে এবং বলবো সাহিত্যের পথে থাকতে, কারণ আমি সাহিত্য ভালোবাসি। ছেলেদের সময় হয় না সবার, যে কোনো ছেলেদের কবিতা সকলের ভালো লাগে না, কবিতা সবাই পড়ে না। আমার বিশেষ করে আমার কোনো ছেলে বন্ধু কবিতা পড়ে না, সবাই বলে মাথা দিয়ে বেরিয়ে যায়, কী সব লিখিস, কী সব বলিস। কিন্তু তাদের রুচিবোধ আছে, প্রত্যেকটা মানুষের নিজের রুচি। ইয়াং জেনারেশনকে একটাই বলবো, আমার ঠাকুমা একটা কথা বলতেন যে বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচয়তে। এমন কাজ করো না যে বাবা মার বংশের দিকে হাতটা ওঠে, কোনো দিন এমন কাজ করো না। তুমি ভালো কাজ করলে তোমার ভালোটাই হবে, আর তুমি খারাপ কাজ করলে তোমার পিছনে বলবে কার ছেলে, কার মেয়ে, ও মা এ এত খারাপ। আমি জীবনে এমন কোনো কাজ করতে চাই না। আমার ছেলেদেরও বলি এমন কোনো কাজ করো না যাতে আমাদের নাম খারাপ হয়। ভালো কাজ করো, বড়দের সম্মান দাও। আমি এখনো আমার টিচারদের দেখলে পায়ে হাত দিয়ে নমস্কার করি, মাথা নত করি। নত হতে হয়, নত না হলে কখনো আশীর্বাদ এসে পড়ে না। আর নত হয়ে তবে কিন্তু মাথাটা তুলতে হয়, তবেই সে মাথা উঁচুতে ওঠে। একটা গাছ কিন্তু উপরে উঠতে গেলে তাকে একটু ঝুঁকিয়ে নিয়ে তারপর উঠতে হয়, তবেই সে অনেক বড় হতে পারে। তাই ইয়াং জেনারেশনকে বলবো, একদম যারা তোমাদের খারাপ বলে তাদের কথা কান দিও না, পজিটিভনেস রাখো। তোমরা ভালো হবে, তোমরাই পারো সমাজকে পাল্টে দিতে, তোমরাই নতুনের আহ্বান করতে পারো, তোমরাই হচ্ছে নবজাগরণের দূত। তোমরা পারলে যে কোনো গণ আন্দোলনে পরিণত হতে পারে। তোমরা চাইলে আজ দুর্নীতি নিপাত যাবে, স্বৈরাচারী নষ্ট হয়ে গিয়ে আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। এগিয়ে এসো, অন্যের সাথে হাত মেলাও, একে অপরের চেন তৈরি করো, গোল্ডেন চেন, মানববন্ধন, যে সমস্ত দিক থেকে সমাজকে রক্ষা করব। কোনো পার্টি বা পলিটিক্স নয়, সব পার্টি পলিটিক্সেই নোংরামি দেখতে পাবে, দুর্নীতি দেখতে পাবে। আজ তোমার যাকে মনে হচ্ছে খারাপ ও ভালো, দুদিন পরে দেখবে সে খারাপ, তুমি আগে যে ছিল সে ভালো, এবং আগে যে গেছে সে খারাপ, এখন যে এসছে সে ভালো। তাই যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ, অত মাথা ঘামানোর দরকার নেই। পার্টি পলিটিক্স একদম জড়িয়ে করতে হবে না, কিন্তু মানুষের পাশে থাকো। রক্তদান শিবিরে রক্তদান করো, বছরে 2 বার ভালো কাজ করো। মানুষের, তোমার পকেটে 10 টাকা দিয়ে কোনো একদিন কোনো গরিব মানুষকে একটা কেক কিনে দাও। আজকে আমি একটা ভালো কাজে গেছিলাম, সেখানে এক বাস স্ট্যান্ডে দেখলাম একজন বয়স্ক মহিলা রয়েছেন। যেহেতু ভালো কাজ, আমার মনে হলো যে আজ আমি তাকে একটু চা বিস্কুট খাওয়াই। তা আমি যে স্যারের সঙ্গে গেছিলাম বললাম, স্যার ওনাকে দেবো? বলছে হ্যাঁ, কিন্তু যেহেতু একটু মানে কেমন মতো, বলো তোমার যাতে কোনো ক্ষতি না হয়, মানসিকভাবে অসুস্থ বলে মনে হলো। তো এক কথায় যাকে বলি আমরা পাগলি। তাই বললাম না স্যার, আমি জিজ্ঞাসা করি, কিচ্ছু হবে না। খুব আস্তে আস্তে তার কাছে গিয়ে বললাম, মাসি তুমি কেক খাবে? বললো হ্যাঁ। বললাম চা খাবে তো? বললো না। আমি বললাম কেক খাবে?
বলে আমি স্যারকে বললাম, স্যার দুটো কেক দিন, আমি পয়সা দিচ্ছি। উনি দিতে দিলেন না, উনি বললেন না আমি দেবো। এবং উনি বললেন চা খাবেন কিনা জিজ্ঞাসা করো। আমি চা খাবেন তো, চা কেক দিলাম। আজকে কিন্তু আমি ঈশ্বরের পুজো দিলাম, আমার ভালো কাজটা নিশ্চয়ই হবে এই আশা রেখেই দিয়েছি। খুব ভালো কাজ, আমি হয়তো শেয়ার করতে পারছি না, শেয়ার করব না, কিন্তু এটা খুব ভালো কাজ। আমি এই মানুষগুলোর সাথে যুক্ত হতে পেরেছি, আমার খুব ভালো লাগা। কী প্রসঙ্গে বলছিলাম আমার কিন্তু মনে নেই, আমার ভীষণ ভুলে যাওয়ার রোগ। আমি কড়াই তেল বসিয়ে বেগুনটা যে ছাড়তে হবে ভুলে যাই, রান্না বসিয়ে ভাত বসিয়ে ভুলে যাই, পুড়ে যায়, অর্ধেক সময় রান্না পুড়ে যায়। আমি ভুলো মন, আমার এই ভুলো মন একটা আমার উপকারে লাগে, আমি দুঃখ ভুলে যাই। তবে সবসময় ভুলি না, মাঝে মাঝে সেগুলো চারা দিয়ে ওঠে, ভুলে যাওয়ার চেষ্টা করি। আর আমি হয়তো লোকে বলে ফ্রিকিল মাইন্ড, আমি কোনো জিনিস মনে রাখি না। আমি ওইখানে দাঁড়িয়ে এক্ষুনি কেঁদে আসবো, একটু আগে আমি কাঁদছিলাম, তারপরেই কিন্তু আমি হাসলাম, কারণ আমি পাল্টে যেতে পারি। সবসময় ওই দুঃখকে বয়ে নিয়ে বেড়াবো, শান্তি আসছে, সুখ আসছে, খুশি আসছে, সেটা কেন আমি ছাড়বো? একটু আনন্দ উপভোগ করে নিলাম, আবার যখন দুঃখ হবে আমি কিন্তু কেঁদে নেবো। ওটাও আমি বাদ দিই না, সেই সময়কে উপভোগ করতে হয়। ইয়াং জেনারেশনকে বলবো, যে সময় আছো সেই সময়টা বাঁচো, কিছু করে যাও। মান হুঁশ দুটো যখন ভগবান দিয়েছে, বারবার করে আমি এক কথাই বলছি, তখন মানুষ হিসেবে নিজেকে সমাজে রেখে যাও, একটা কাজ হলেও ভালো কাজ করে যাও। যেখানে দুস্থ মানুষ দেখবে, নিজের থেকে ভাগ করে টিফিন দাও না, ক্ষতি কি? কম খাবে, ভগবান তোমার ঠিক কোনোভাবে খাবার জুটিয়ে দেবে, তোমার কাজ সিদ্ধ হবে। তাই ভালো কাজ করো, ভালো থাকো, সবাই ভালো থাকো। তো ইয়াং জেনারেশন মানেই আমার থেকে বয়সে ছোট, আমার সবাই সন্তান। তোমরা সবাই ভালো থাকলেই আমরা সবাই ভালো থাকবো, আমাদের দেশ ভালো থাকবে, আমরা এগিয়ে যেতে পারবো। এইটুকু। কাকিমা, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার এন্ডেভার্স। সব ভালো হোক, তোমার সব ইচ্ছে পূরণ হোক। অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, আর একটু পরে কাকিমাকে আমি ছেড়ে দিচ্ছি। কাকিমা, তুমি একটা তোমার কবিতা দিয়ে শেষ করো, দেখা হবে আবার পরের এপিসোডে অন্য কারোর সাথে। ততক্ষণ আপনারা শুনতে থাকুন কাকিমার কবিতা। কাকিমা, এরা মা শারদা, আমার স্বরচিত কবিতা। মা তুমি শারদা, তুমি মা বড়দা, তুমি সবার মা। গভীর নিশা হারাই দিশা, করো মাগো ক্ষমা। হিংসার উন্মাদনায় দেশটা মত্ত, দেখাও তুমি পথ। অসৎকে সৎ করে তোলো, সুস্থ করো ভবিষ্যৎ। এত রেশারেশি, দুর্নীতি খেলা নারী শিশু নিয়ে, শিক্ষা যেখানে ব্রাত্য হয়েছে ঘুষখোরদের দিয়ে। তোমার ধীরতা, তোমার দৃঢ়তা, বুকে আশার আলো। মাগো, তোমার স্মরণে এলে সন্তান থাকি ভালো। পরিত্রাণের উপায় তুমি, মুক্তির দেবী তুমি। সরল অমৃত সুধা, কথায় তোমার চরণ তুমি। শান্ত সত্য আত্মত্যাগী, পবিত্রতার প্রতিমূর্তি। তোমার জ্ঞানের ছত্র ছায়ায় অন্তরে জাগে স্ফূর্তি। তুমি মা শারদা, জগতের মা, তোমার পথেই চলি। আশিস দাও মা, তোমার মতো যেন সদা সত্য বলি। অন্তর উপাচারে আজ দিলাম জন্মদিনের উপহার। মা শারদা, মা শারদা, তুমি যে সব্বার। গোলকের কমলা তুমি, তুমি ব্রজে কাত্যায়নী। কাশীতে অন্নদায়িনী, অন্নপূর্ণা তুমি, অনন্ত রূপিণী। যতই আসুক ঝঞ্ঝা বিপদ, তুমি থেকো মা পাশে। তোমার ছত্র ছায়ায় মাগো থাকবো মিলেমিশে।